আজকে দেখো আমরা শুধুমাত্র একটা কবিতা পড়বো, বিভীষণের প্রতি মেঘনাদ। কবিতাটা বড় এবং কঠিন, তোমরা জানো। দ্বিতীয়ত, এটা রাইটার হচ্ছে মাইকেল। তো মাইকেল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কাজী নজরুল, আমি বারবার বলি এই কথাগুলো, রোকেয়া সাখাওয়াত হোসেন, বঙ্কিম, শরৎ, ওনাদের লেখা যখন পড়বা, ওনাদের জীবনীটা ভালো মতো পড়তে হবে, কারণ তাদের লাইফ থেকে কোশ্চেন আসে, অবজেক্টিভে আসে, জ্ঞানমূলকে আসে, অ্যাডমিশনে আসে। বুঝতে পারছো? যে যত বেশি আগে থেকে অ্যাডভান্স থাকবে সে পরে তত বেশি সুবিধা পাবে, এটাই তো জগতের নিয়ম রে ভাইয়া। তো তোমাদেরকে এখনই যা যেভাবে পড়াই দিচ্ছে, অ্যাডমিশনে গিয়ে তোমার কবি লেখক পরিচিতি যে আর নতুন করে কিছু পড়া লাগবে না, এগুলোকে ভালো মতো রিভাইজ করবা, কাজ হয়ে যাবে। আসো, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ বাংলা 2, বিভীষণের প্রতি মেঘনাদ, আর আছে শেষে আছে বাংলা বানানের নিয়ম। আমরা ব্যাকরণ থেকেও একটা রাখছি, আর ফার্স্ট পেপার থেকেও একটা রাখছি, যাতে তুমি সহজে হজম করতে পারো। তোমাকে যদি ইচ্ছা মতো খাওয়াই, বেশি বেশি করে দিই, তোমার তো পেটে যায় হচ্ছে সব আটকে যাবে ভাইয়া। দেখো, আমরা মাইকেল সম্পর্কে জানবো বিস্তারিত। তার সম্পর্কে আমরা অলরেডি অনেকেই জানি মোটামুটি। আমাদের বাংলা সাহিত্যের আকাশের বড় বড় তারাগুলার একটা। কোনো কোনো গবেষকের মতে মাইকেল রবীন্দ্রনাথ কিংবা নজরুল থেকেও বেশি ট্যালেন্টেড ছিলেন, কারো কারো মতে। আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে বড় আসন কার? রবীন্দ্রনাথের। আমি মনে বলি আমাদের দুলাভাই, কারণ খুলনায় বিয়ে করেছিলেন। নজরুলকে দুলাভাই বলি, কুমিল্লায় বিয়ে করছিলেন তাই। প্রথম বিয়েটা আর কি, নজরুলের দুটো বিয়ের প্রথমটা করেছিলেন কুমিল্লাতে। আচ্ছা, তো মাইকেলের জন্মটা একটু খেয়াল করো, 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। একদম মুখস্থ করে ফেলতে হবে, কোনো কথা নাই। কোথায় সেটা? যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। পিতা রাজনারায়ণ দত্ত, আর তার একজন বন্ধু আছে। দেখো কি লিখতেছি, রাজনারায়ণ বসু। রাজনারায়ণ নামে ওনার জীবনে দুজন মানুষ ছিলেন, একজন হলেন ওনার বন্ধু, আরেকজন হলেন ওনার বাবা। এখন তুমি মনে রাখবা কেমনে, উনি যেহেতু মাইকেল মধুসূদন দত্ত, আলটিমেটলি উনি যেহেতু দত্ত, তো যিনি দত্ত উনি তার বাবা, আর যিনি বসু উনি তার বন্ধু। মিটে গেল ঝামেলা। তাহলে রাজনারায়ণ দত্ত হলেন বাবা, আর রাজনারায়ণ বসু হলেন বন্ধু। এরপরে খেয়াল করো, মনোযোগ দিবা। মাতা জাহ্নবী দেবী পড়াশোনা করছে হিন্দু কলেজে। হিন্দু কলেজে থাকতে তার সাহিত্য জীবন শুরু হয়েছে ইংরেজি ভাষায়, আর ধর্মান্তরিত হয় নতুন কলেজ, বিশপস কলেজ, কারণ তার কলেজ থেকে তাকে বের আচ্ছা করে ভাই, দিয়েছিল। ভাই, হলুদ কালার মানে লাল বাদে অন্য কালার ইউজ করে, হ্যাঁ? স্টুডেন্ট বলতেছে তো কালারটা বুঝতে পারতেছে না। ও রেড বাদে ব্যবহার করব? হ্যাঁ, হলুদটা ব্যবহারটা, হলুদটা হলুদ অনেক করলে ফুটে ভালো ওঠে। হয় না? হ্যাঁ। আচ্ছা ভাই, অপেক্ষা করো। তো উনি ধর্মান্তরিত হয়েছিলেন বলে হিন্দু কলেজ থেকে তাকে বের করে দিয়েছিল। কোথায় পাঠাইছিল? পরে উনি বিশপস কলেজে গিয়ে, খ্রিস্টানদের কলেজে গিয়ে আবার পরে পড়াশোনা করেন। এখন যদি উনি ধর্মান্তরিত হয়েছিলেন কেন, পেছনের হিস্ট্রিটা তোমরা জানো, যে হিন্দু কলেজে থাকতে তার, উনি অনেকগুলো ভাষা জানতেন তো, বাংলার পাশাপাশি ইংরেজি, তারপরে হিব্রু, তারপরে গ্রিক, ল্যাটিন, এরকম প্রায় 13-14টা ভাষা উনি জানতেন। তো জানার ফলে যেটা হয়েছে, ওই ইউরোপিয়ান ভাষা জানার ফলে ইউরোপিয়ান সাহিত্যগুলো উনি পড়ছেন। কারণ ইউরোপিয়ান সাহিত্য পড়ে তার মনে হয়েছে যে ইউরোপিয়ান সাহিত্য বাংলাদেশ এবং বাংলা সাহিত্যের তুলনায় অনেক বেশি রিচ, এবং উনি সাহিত্য সাধনা করবেন, তবে সেটা বাংলাদেশে নয়, কিংবা বাংলা সাহিত্য নয়, উনি ইউরোপিয়ান সাহিত্যে নিজের আসন তৈরি করবেন। এই ইচ্ছা থেকে ওনার বয়স যখন মাত্র 19 বছর, আমরা পরের পৃষ্ঠায় পাবো, 1824-এ তার জন্ম, 1843 সালে। খেয়াল করো তো, 1824-এ যদি জন্ম হয়, তাহলে 1844 সালে তার কত বছর হবে? 20 বছর হবে। 1843 সালে যখন তার বয়স মাত্র 19 বছর, উনি কিন্তু খ্রিস্টান হয়ে যান, এবং তার নামের আগে যুক্ত হয় মাইকেল। আমরা পরের এটাতে গিয়ে দেখবো। তো বিশপস কলেজে উনি এই ভাষাগুলো শিখছিলেন। তারপরে আবার দেখো, যে সকল ভাষায় উনি দক্ষ ছিলেন, ওরে বাবা, দেখছো, জার্মান, ইতালীয়,
ইত্যাদি ইত্যাদি। বিশপসে গিয়ে গ্রিক, লাতিন, হিব্রু শিখছে। আর এর আগে উনি ইংরেজি শিখেছেন, ফরাসি শিখেছেন, জার্মান শিখেছেন, ইতালীয় শিখেছেন, মানে ফাটাই দিয়েছিলেন। মধুসূদন পূর্বে বাংলা কবিতার চরণ ছিল বা ধরন ছিল হচ্ছে পয়ার ছন্দ, ছন্দের ধরন। প্রশ্ন হচ্ছে পয়ার কি? পয়ার হচ্ছে গানের ছন্দ। গানে যেরকম লাইনের শেষে লাইনের মিল থাকে, এরকম তোমার পয়ার ছন্দটা হচ্ছে এরকম গানের ছন্দ। আমি তোমাকে দুটো পয়ার ছন্দের উদাহরণ দিয়ে শুনো। আমাদের দেশে যে ছড়াগুলো লেখা হয় তার ম্যাক্সিমাম লেখা হয় পয়ারে। তোমরা পড়ছো, নূতন নূতন পায়রাগুলি জোটন বেঁধেছে, এপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে। এই পয়ার। আচ্ছা, পয়ার আরেকটা ভালো উদাহরণ দেই। বাংলা আমার নামে আমাদের সময় একটা কবিতা ছিল, আমরা যখন 9-10 পড়তাম। বাংলা আমার, আমি বাংলার, বাংলা আমার জন্মভূমি, পদ্মা মেঘনা গঙ্গা ও যমুনা, বহিছে যাহার চরণ চুমি, উপরের লাইনে ভূমি, নিচের লাইনে চুমি। এই যে গান গান ছন্দ, যেটা স্বরবৃত্ত ছন্দের একটা রূপ, এটা হচ্ছে পয়ার। তো মধুসূদন যখন বাংলা সাহিত্যে নিজের অবস্থান তৈরি করলেন, উনি কি করলেন? পয়ারটা সব ভেঙে দিয়ে নতুন ছন্দের আগমন ঘটাইলেন। সেটা কি? পয়ার কথা ভেঙে উনি আনলেন অমিত্রাক্ষর ছন্দ। এখন যদি প্রশ্ন করো, ভাইয়া অমিত্রাক্ষর ছন্দ কি? এটা অক্ষরবৃত্ত ছন্দের একটা নতুন রূপ। এখন প্রশ্ন হবে, ভাইয়া অক্ষরবৃত্ত কি? অক্ষরবৃত্ত ছন্দটা গদ্য ছন্দ, তো তোমরা বুঝো গদ্য ছন্দ। তোমাদের বইয়ের যে ছন্দটা, মানে আজকের কবিতার যে ছন্দ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিল কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তা তো উচিত কি তব এ কাজ, এই যে গদ্য গদ্য ভাব, কিংবা তোমাদের ফেব্রুয়ারি 1969 কবিতা যেটা, এরকম গদ্যের ঢঙে যে কবিতা, সেটা গদ্য ছন্দ। এটা অক্ষরবৃত্ত ছন্দেরই একটা রূপ। আর এখান থেকে অক্ষরবৃত্ত ছন্দ থেকে উনি নতুন বানালেন অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর মানে উপরের লাইনের সাথে নিচের লাইনের অন্তমিলটা তলে জলে বলে মলে এরকম করে রক্ষিত হবে না। যেমন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ভাই উপরের লাইনে কি? তলে, পরের লাইনে জলে। আচ্ছা, তারপরে দুই লাইন আবার পড়ছি। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। তার উপরের লাইনে মুখ, নিচের লাইনে বুক। এই যে শেষের দিকে মিল একটা থাকে ছন্দে ছন্দে, এরকম মিল অমিত্রাক্ষর ছন্দে আসার পরে আর থাকে না। বুঝতে পারছো? তো তোমাদের ছন্দ নিয়ে তো রিলেন্স ক্লাসের দরকার হয় না, প্রসঙ্গক্রমে যেগুলো আসছে সেগুলো বলে দিলাম। এরপরে আসো উপাধি। উপাধি হচ্ছে মাইকেল। ভালো মতো চোখ বড় বড় করে দেখো। 1843 সালে যখন 9 ফেব্রুয়ারি খ্রিস্টান হয়ে গেলেন, তখন তার নামের সাথে মাইকেল এইটা ধারণ করলেন, এটা যুক্ত হয়ে গেল। এখন যদি প্রশ্ন করো, ভাইয়া মাইকেল শব্দের অর্থ কি? দেখো, আমরা যারা মুসলমান, আমাদের নামের কিন্তু কিছু লক্ষণ আছে, কিছু সিমটম আমরা কিন্তু হোল্ড করি। কেমন? আমরা মোহাম্মদ লাগাই, আহমদ লাগাই। আবার আমাদের ধর্মীয় কিছু ডেজিগনেশন আছে। যারা হচ্ছে তোমার হাদিসের বিশেষজ্ঞ, তাদেরকে আমরা বলি মুহাদ্দিস। যারা কোরআন শরীফের তাফসির বিশেষজ্ঞ, আমরা তাদেরকে বলি মুফাসসির। মুফাসসির মানে তাফসির বিশেষজ্ঞ, যিনি ভালো তাফসির করেন তাকে বলা হয় মুফাসসির। তো মাইকেল খ্রিস্টানদের একটা ধর্মীয় টার্মিনোলজি। এটার অর্থ হলো যিনি সৃষ্টিকর্তা সম্পর্কিত প্রশ্নের জবাব দেন, তাকে বলা হয় মাইকেল। আমি আবার বলছি, যিনি সৃষ্টিকর্তা সম্পর্কিত প্রশ্নের জবাব দেন তাকে বলা হয় মাইকেল। এটা ওনার একটা ধর্মীয় টার্মিনোলজি। তো মধুসূদন দত্ত যখন খ্রিস্টান হয়ে গেলেন, তখন তিনি তার নামের আগে যুক্ত করলেন মাইকেল। তাহলে মধুসূদন দত্ত দেখে তো বোঝার উপায় নাই এটা হিন্দু না মুসলমান না খ্রিস্টান। দেখো, খ্রিস্টান হওয়ার পিছনে কি কারণ, এটার আসলে গবেষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তুমি যদি পড়ো মাইকেলের উপরে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠিত এবং প্রচলিত মতামত যেটা, সেটা হচ্ছে যে উনি ইউরোপিয়ান সাহিত্য এবং কালচারের প্রতি তীব্র আবেগ থেকে খ্রিস্টান হয়েছিলেন। উঠতি বয়স তো, উনি ভেবেছিলেন আমার নামের সাথে যদি মাইকেল ট্যাগ থাকে, তাহলে ইউরোপিয়ান সমাজে আমার প্রতিষ্ঠা পাওয়ার সুবিধা হবে। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখি উনি একটা সময় ইউরোপে চলে যান। এখানে অনেক ধরনের কথা আছে, আজকে তোমাদের ভাই একটু শোনাই দিই, তোমরা যেহেতু বড় হয়েছো একটু বুঝবা। আমরা কিন্তু বলি যে উনি ইউরোপে গিয়ে ব্যর্থ হয়ে তারপরে দেশে আইসা বাংলা সাহিত্য রচনা করেছেন। কথাটা ভুল। কথাটা ভুল, কারণ উনি দেশে অলরেডি অনেক লেখালেখি করে ইউরোপে গেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত যেটা দিয়ে অমর হয়েছেন, মেঘনাদ বধ, সেটাই তো লিখছেন ইউরোপে যাওয়ার আগে। ইউরোপে গিয়ে বাংলা সাহিত্য বলতে 102টা সনেট উনি লিখেছেন।
আমি তোমাকে কথাটা ভালো মতো বুঝাই দিই। আমাদের টিচাররা আমরা কিন্তু ঢালাওভাবে বলে ফেলি এটা। উনি আগে গেছেন ইউরোপে, তারপরে ওখানে না পাইরা আসছেন দেশে। ইউরোপে গেছেন কত সালে বেটা? 1861 সালের পরে গেছেন। তো 1860-61-তে, 60 সালে তো 60-এর আগে নীলদর্পণের অনুবাদ, 61-তে মেঘনাদ বধ, বীরাঙ্গনা বজাঙ্গন, এগুলো মানে উনি অমর হয়ে ফেলছেন আগেই, কিন্তু সেগুলো নিয়ে ততক্ষণে আলোচনা ওইভাবে শুরু হয়নি। তারপরে গেছেন ইউরোপে, ইউরোপে গিয়ে সুবিধা করতে পারেননি, এটা সত্য। ওনার সনেট গুলো লিখছেন ইউরোপে বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটাই হচ্ছে সত্যি কথা। তার আগেই কিন্তু উনি অমর হওয়ার জন্য যা করা দরকার সব করে ফেলেছেন, স্বীকৃতিটা পান নাই, স্বীকৃতিটা পাইছেন পরে। সুতরাং আমরা ঢালাওভাবে যে বোঝাই যে উনি ইউরোপ গেছেন, দেখো উনি খ্রিস্টান হচ্ছেন কত সালে? 1843। আর ইউরোপ গেছেন 1861 সালের পরে। দ্যাট মিনস মাঝখানের এই 17-18 বছর তো উনি ইন্ডিয়াতেই ছিলেন। কথা বুঝতে পারছো? সুতরাং এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। স্বীকৃতি পেয়েছেন পরে, এটা সত্য কথা। আর ইউরোপে গিয়ে সুবিধা করতে পারেন নাই, এটাও সত্য কথা। সুবিধা করতে না পারার অনেক কারণ। তার সবচেয়ে বড় কারণ উনি অনেক বেহিসাবি ছিলেন, ব্যক্তি জীবনে প্রচুর টাকা খরচ করতেন। এই জন্য হাতের টাকা শেষ হয়ে গেলে আর ওইদিকে কবি হিসেবে স্বীকৃতি পেতে তো একটা সময় লাগে। তো টাকা পয়সা নিয়ে উনি বিপদে পড়ে যান। তারপরে বিদ্যাসাগর ওনাকে টাকা পাঠায় দেশে নিয়ে আসছিলেন, সে আরেক লম্বা কথা। দেখো, তার ছদ্মনাম বা কলমের নাম টিমোথি পেন পোয়েম। আরেকটা ছদ্মনাম তার আছে, সেটা হচ্ছে আ নেটিভ। আর নেটিভ ছদ্মনামে তোমার দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকটা আছে না ভাইয়া, ওটাকে উনি অনুবাদ করেছিলেন আর নেটিভ এই ছদ্মনামে। মনে থাকে যেন, ভুলে যেও না। তারপরে সাহিত্যের স্বরূপ, রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের আশ্চর্য মিলন, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা এবং নারী জাগরণ তার সাহিত্যের প্রধান স্বরূপ। এটা তোমাদের লাগবে না। সাহিত্যের স্বীকৃতি, আধুনিক বাংলা কবিতার জনক, উনি অগ্রদূত বাংলা কবিতার। অমিত ঠাকুর ছন্দের প্রবর্তক, এবং এই ছন্দের প্রথম উনি প্রয়োগ করেছিলেন পদ্মাবতী নাটকে। এটা যেন মাথায় থাকে। তারপরে আসো, ওনার লেখা মোট সনেটের সংখ্যা কতগুলা দেখো, 102টা। আর প্রথম প্রকাশিত গ্রন্থ নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, 1849 সালের লেখা ইংরেজি বই। তারপরে ইন্ডিয়াতেই প্রকাশ করেছিলেন এটা। প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, দেখো 1859। প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। সুতরাং এগুলো করে ফেলছেন উনি এখানে থাকার পরেই। আর প্রথম সার্থক মহাকাব্যের নাম মেঘনাদ বধ। এখন তোমরা একটু পরে গিয়ে কিন্তু প্রশ্ন করবা যে ভাইয়া ট্র্যাজেডি, কমেডি আর প্রহসন বুঝাই দেন। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। কিউএনএ তে এটা নিয়ে বেশি প্রশ্ন করো না, কারণ এটা ও লিখে বুঝাইতে পারবে না, আমি তোমাদের বুঝাই দেবো। কিউএনএ তে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় সাধারণত তোমরা ওগুলোই করবা, নইলে টিচার বড় বেকায়দায় পড়ে যান, অনেক কিছু লিখতে হয়। দেখো, প্রথম সার্থক নাটক বললাম শর্মিষ্ঠা, আর প্রথম ট্র্যাজেডির নাম কৃষ্ণকুমারী, সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। শুধু উনার না, ওটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। তারপরে অমিত ঠাকুর ছন্দে রচিত প্রথম কাব্যের নাম তিলোত্তমা সম্ভব। বাংলা সাহিত্য অবদান মেঘনাদ বধ কত সাল দেখো, 1861 সাল। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য। আর মেঘনাদ বধের কাহিনী তোমরা জানো, ভিতরে আমরা যাবো, এটা তো একটু পরে পড়াবই। এ কাব্যের স্বর্গ সংখ্যা আছে 9টা। আর তোমাদের যে অংশ, এটা ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তোমাদের যে অংশটা, এটা ষষ্ঠ, 6 নম্বর স্বর্গ থেকে নেওয়া। আচ্ছা, তারপরে আসো, দেখো ওনার এখানে কিছু কাব্যের নাম আছে। তিলোত্তমা সম্ভব 1859 সাল। বীরাঙ্গনা কাব্য 1862 সাল। এটা বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, এর মধ্যে 11টা পত্র আছে। এখন অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া এই পত্র কাব্য মানে কি বলেন। ভাইয়া পত্র কাব্য মানে হচ্ছে এটা কবিতার বই, কিন্তু ভিতরে কবিতাগুলো রচিত হয়েছে পত্রে। মানে চিঠি লেখছে কবিতার ভাষায়। এখন বুঝছো? তোমরা চিঠি লেখো কেমনে? তোমরা লেখো, প্রিয় লাইলি, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাকে কতদিন ধরে দেখি না। তোমাকে না দেখে আমার মন বড় আনচান করে। তোমাকে না দেখতে পেরে দু চোখ আমার পড়ে যেন খাক হয়ে গেছে। কবে তোমাকে দেখবো? আগামী সপ্তাহ আসতেছি। তুমি প্রাইভেটের কথা বলে ফাঁকি দিয়ে চলে এসো। ইতি, তোমার মজনু। এটা হলো আমাদের অ্যাজ ইউজুয়াল চিঠির ভাষা, ঠিক না? কিন্তু এখানে এই চিঠিগুলো লেখা হয়েছে কবিতার ভাষায়। এই জন্য তোমার 11 জন মহিষী নারী 11 জন পুরুষের কাছে তার প্রেমিকের কাছে চিঠি লিখেছে। এগুলো নিয়ে হচ্ছে তোমার পত্র কাব্য, প্রথম বীরাঙ্গনা কাব্য।
আর সনেটকে বলা হয় চতুর্দশপদী কবিতা। তোমরা 9-10 শিখে আসছো সনেট কি। তারপরে এখন যেহেতু আসছে আবার প্রসঙ্গক্রমে বলছি, সনেট চতুর্দশপদী মানে 14 লাইনের কবিতা, প্রতি লাইনে 14টা করে মাত্রা থাকে। মাত্রা মানে হচ্ছে তোমার এক একটা লাইনের এক একটা বর্ণকে কবিতার ভাষায় মাত্রা বলে। সহজ কথায় বুঝে নাও, মাত্রা মানে কিন্তু উপরের লাইন না, মাত্রা মানে হচ্ছে প্রতিটা লাইনের এক একটা লাইনের এক একটা বর্ণই হচ্ছে মাত্রা। কথা বুঝতে পারছো? যেমন এই প্রথম কথার মধ্যে মাত্রা ধরা হবে 3টা, প্রথম, এইভাবে ধরা হবে। আমি কি এবার বুঝাতে পারছি? তো 14 লাইন, 14টা মাত্রা, প্রথম 6 লাইন এক ভাগ, তারপরের প্রথম 8 লাইনে একটা ভাগ, পরের 6 লাইনে আরেকটা ভাগ। প্রথম 8 লাইনকে অষ্টক আর পরের 6 লাইনকে ষষ্ঠক বা শতক বলা হয়, দুটি কারেক্ট। প্রথম 8 লাইনে ভাবের উপস্থাপন করা হয়, আর পরের 6 লাইনে ভাবের পরিণতি করানো হয় বা উপসংহার মনে করা হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য। ওকে, তারপরে তোমার নিচের দিকে আসো। সনেটে তার দেশপ্রেমের প্রকাশ আছে, ক্যাপটিভ লেডি, কাব্য নোলার আর দরকার নাই, ভিশনস অফ দ্য পাস্ট। পরের লাইনে গিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি বাকি জিনিসগুলো যেগুলো বলছিলাম। শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এটা। এটা মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া। পদ্মাবতী প্রথম সার্থক কমেডি, কৃষ্ণকুমারী প্রথম সার্থক ট্রাজেডি। বুঝতে পারছো? এখন ট্রাজেডি কি সেটা বলছি, এরপরে আসো মায়াকানন, এটা হচ্ছে তার আরেকটা ট্রাজেডি। নাটক সাহিত্যের ভাষায় নাটক প্রধানত 3 রকমের হয়। সাহিত্যের ভাষায় নাটক প্রধানত কয় রকমের হয়? সাহিত্যের ভাষায় নাটক প্রধানত 3 রকমের হয়। আমরা বলবো তোমার হচ্ছে আহ প্রিভিয়াস, একে কি বলে সভ্যতা, হ্যাঁ, আরো প্রিভিয়াসে যদি যাই, হ্যাঁ, ওকে। বলছিলাম নাটক প্রধানত 3 প্রকার হয়। কি কি হয়? প্রথমত হয় তোমার ট্রাজেডি, তারপরে হয় কমেডি, আর তারপরে হয় প্রহসন। তাহলে নাটক প্রধানত বলছি 3 প্রকার। কত প্রকার? নাটক প্রধানত 3 প্রকার। প্রথমত আমরা বলি নাটক মানে হচ্ছে ট্রাজেডি, তারপরে নাটক মানে হচ্ছে কমেডি, তারপরে নাটক মানে হচ্ছে প্রহসন। আমি এখানে লিখে দিই, জায়গা খুঁজতেছিলাম রে ভাই, এই জন্য বারবার চেঞ্জ করতেছিলাম, কিছু মনে করো না। 3 ধরনের হয়। কি হয়? এ হলো ট্রাজেডি হয় নাটক প্রথমত, তারপরে কি হয়? কমেডি হয়, তারপরে কি হয়? তারপরে হয় প্রহসন। এখন ট্রাজেডি মানে কি? কষ্ট, করুণ কাহিনী। আমি লিখে দিই, ট্রাজেডি মানে হচ্ছে করুণ কাহিনী, শেষে দুঃখ দিয়ে শেষ হয়ে যাবে, এরকম কাহিনীকে বলা হয় ট্রাজেডি। কমেডি মানে কি? কমেডি মানে হচ্ছে হাস্যরস, একদম হাসাইতে হাসাইতে পেট ব্যথা করে শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রহসন মানে কি? প্রহসন হলো এই হাস্যরস প্লাস শিক্ষা, মানে মেসেজ থাকবে প্রহসনে। কি থাকবে? প্রহসনে থাকবে হচ্ছে মেসেজ। এখন যদি প্রশ্ন করো যে ভাইয়া এটা কিরকম বিষয়টা, বিষয়টা তোমাকে বোঝাই। দেখো, এই ট্রাজেডি মানে হচ্ছে কঠিন কঠোর বাস্তবতা দিয়ে শেষ, কমেডি মানে হচ্ছে শুধু হাস্যরস, আর প্রহসনের মধ্যে হাস্যরস প্লাস শিক্ষা। মাইকেলের একটা প্রহসন আছে, একেই কি বলি সভ্যতা, আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। তোমরা জানো এই একেই কি বলে সভ্যতা, এর মধ্যে উনি দেখাইছেন যে একজন ইংরেজ ভদ্রলোক শিক্ষক ছিলেন হিন্দু কলেজের, তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিওর যারা অনুসারী ছিল তারা অনেক আধুনিক ছিল, এজন্য তাদেরকে বলা হতো ইয়াং বেঙ্গল। তো এই ইয়াং বেঙ্গলরা বাঙালি ছিল কিন্তু ইংরেজি সভ্যতার মতো আধুনিক ছিল। পরবর্তীতে ডিরোজিও মারা যান, অকালে মারা গেলে তার শিষ্যরা উস্তাদ নাই তো আওলাই গেছিল। আওলায় গিয়ে তারা কি করতো, ইয়াং বেঙ্গলরা, তারা মদ খাইতো, খায়া বলতো আমরা আধুনিক। হিন্দু হওয়ার পর গরুর মাংস খায়া বলতো আমরা আধুনিক, আমরা সভ্য। তারা বাইজিন না চাইতো, তারা লিভ ইন করতো, করে বলতো ইংরেজদের মতো করে করে বলতো আমরা আধুনিক। মাইকেল তাদেরকে ব্যঙ্গ করে লিখলেন একেই কি বলে সভ্যতা। তা বুঝে থাকলে বলো একেই কি বলে সভ্যতা, এটার মধ্যে হাস্যরস আছে, মেসেজও আছে। আচ্ছা, এখন সময়ে বর্তমানে কিন্তু আর প্রহসন লেখা হয় না। এখনকার সময় প্রহসন বলতে তেমন কিছু নাই। এখন কমেডির ভিতরে সাধারণত মেসেজটা দিয়ে দেওয়া হয়, এখন আর প্রহসন বলতে তেমন কিছু আমরা দেখি না, এখন একদম বর্তমান কালে আইসা। বুঝতে পারছো?
তারপরে এই যে দেখো শর্মিষ্ঠা পদ্মাবতী ঐতিহাসিক নাটক আমরা দেখতেছি এখানে। আর তার দুইটা প্রহসনের নাম কি বলেছি, একটার নাম হচ্ছে একে কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। ওকে, তারপরে আসো আমরা সামনের দিকে যাই, এটা আমি লিখে দেবো প্রয়োজনে। এই যে প্রহসন তো আছে এখানে, একেই কি বলে সভ্যতা, এটা ইংরেজি শিক্ষিত ইয়াং বেঙ্গলদের মধ্যা শক্তি ও শৃঙ্খলা অনাচারকে ব্যক্ত করে এই প্রহসন। আর বুড়ো শালিকের ঘাড়েরও, এটার প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির। এটা আচারনিষ্ঠ প্রাচীনপন্থী রক্ষণশীল হিন্দু সমাজের গোপন লাম্পট্যকে পরিহাস করে বুড়ো শালিকের ঘাড়েরও লেখা। মানে এক বুড়ো ব্রাহ্মণ মুসলমানদের দেখতে পারতো না, কিন্তু এক মুসলমান মহিলাকে নিয়ে পালায় বিয়ে করতে চাইছিল, বুঝতে পারছো? এই জন্য বলা হয়েছিল যে বুড়ো শালিকের ঘাড়েরও, মানে বইরা বেটার ভীমরতি, এটা মূল বক্তব্য। এরপরে কবিতার মধ্যে বঙ্গভাষা, এটা প্রথম সনেট, আর বাকিগুলো দেখতে পাচ্ছ নিচে আছে দেখো। হেক্টর বধ, এটা অনুবাদমূলক গদ্য রচনা, হোমারের ইলিয়াড উপাখ্যান অবলম্বনে রচনা করা হয়। তোমরা যারা ট্রয় ছবিটা দেখছো, ট্রয় বলিউডের ছবি ট্রয়, মনে পড়ে? ওই যে অ্যাকিলিস, তারপরে হেক্টর, তারপরে প্যারিস, তারপরে হেলেন, যাতে হেলেনকে নিয়ে যে ট্রয় নগরী ধ্বংস করে দেয়া হয়, হোমারের ইলিয়াড মহাকাব্য অবলম্বনে ট্রয় ছবিটা বানানো। তো ট্রয়ের মধ্যে দেখবা যেখানে অ্যাকিলিস আইসা মেরে ফেলে কাকে, হেক্টরকে। তোমরা আমি যে বলছি বুঝতেছো কিনা আল্লাহ জানে। তোমরা ট্রয় কারা কারা দেখছো একটু চ্যাটে বলো তো, যে ভাই আমরা ট্রয় দেখছি, আমি দেখছি, হ্যাঁ আই হ্যাভ সিন। হ্যাঁ যারা দেখছো একটু বলো তো, আমি কেমন তোমাদের সংখ্যাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বুঝবা। একজন বলছে না ভাইয়া দেখি নাই। আচ্ছা সমস্যা নাই, টরেন্টে পাবা, বিভিন্ন সাইটে আছে ছবিটা, দারুণ ছবি, হ্যাঁ নামায় দেখতে পারো, ভালো ছবি দেখলে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। লিংক দেন, আমারে কইতেছে লিংক দিতে, একদম গাছে ঝুলাম মুড়ে পাগলা। তুমি হচ্ছে টরেন্টে পাবা, বিভিন্ন সাইট আছে না সিনেমার, খুঁজে দেখে নিও। আচ্ছা আর বলতে হবে না, চ্যাট বক্সে শুনেন। তো ওই ছবির মধ্যে অ্যাকিলিস মানে ব্র্যাড পিট আইসা যখন হেক্টরকে মেরে ফেলে, হেলেনকে ধরে নিয়ে মানে প্রেম করে নিয়ে আসে হলো হেক্টরের ছোট ভাই প্যারিস। ওখানে দেখানো হয় দুইটা পাশাপাশি দুটো রাজ্য, মাঝখানে সাগর, ভূমধ্যসাগর, স্পার্টা আর ট্রয়। তার মধ্যে স্পার্টা অনেক শক্তিশালী। তো ট্রয়ের আর স্পার্টার মধ্যে সম্পর্ক ভালো থাকে না, একসময় ভালো হয়, হইলে স্পার্টার তারা ট্রয়ের মানুষদেরকে দাওয়াত করে, তারা দাওয়াত খাইতে যায়, আনন্দ বিলাস করে। আনন্দ বিলাস করে আইসা তোমার আসার সময়, তো স্পার্টার যিনি রানী ছিলেন হেলেন, হেলেনকে হচ্ছে প্রেম করে পালায়া লুকায় নিয়ে আসে। কে নিয়ে আসে? ট্রয়ের এক রাজকুমার, ওই রাজকুমারের নাম হচ্ছে প্যারিস। ওরা দুই ভাই, বড় ভাইয়ের নাম হেক্টর, ছোট ভাইয়ের নাম প্যারিস। এখন হেলেনকে নিয়ে আসেন, তুমি প্রশ্ন করতে পারো যে হেলেন আসলো কেন, এটা কি হেলেনের দোষ, এই সে হাবি যাবি। বাইরে এগুলো বিতর্কিত কথা, অমীমাংসিত কথা। কেউ কেউ আবার বলে হেলেনের স্বামী ছিল বুইরা, তো বুইরা বেটার ঘর করবে নাকি একটা জোয়ান মেয়ে, হ্যাঁ এটাও তো সত্য কথা। যাই হোক, তো হেলেন চলে আসে কার সাথে, প্যারিসের সাথে। প্যারিস সমুদ্রের মাঝখানে এসে ভাইকে বলে যে ভাই আমি তো জিনিসটা নিয়ে আসছি ভাই। তো ভাই বলে এই পাগলা করছস কি তুই। ভাই তাকে প্রথমে প্রশ্রয় দেয় না, ভাই তাকে খুব বকাঝকা করে যে তুই কি নিয়ে আসছস, এই যে তুই ওদের রাজকুমারীকে নিয়ে আসছস, হেলেনকে দেখায়, এখন তার জন্য কঠিন মাসুল দিতে হবে। হেক্টর বড় ভাই ছোট ভাইকে খুব শাসায়। শেষে ভাই তো কান্না শুরু করে, ছোট ভাইয়ের চেহারার দিকে তাকায়, বড় ভাই এটা মেনে নেয় এবং এটাও বলে যে এটার জন্য কঠিন মূল্য দিতে হবে। এবং আমরা দেখি স্পার্টার মানুষ যখন দেখে তাদের রাজকুমারী নাই, নিয়ে গেছে ট্রয়ে, তখন তারা ট্রয় আক্রমণ করে, বড় যুদ্ধ হয়, যুদ্ধে তারা ট্রয়কে জ্বালায় পড়ে ছারখার করে দেয়। তো যাই হোক লম্বা কথা, এই যুদ্ধের এক পর্যায়ে দেখবা স্পার্টার বড় বীর অ্যাকিলিস, ট্রয়ের বড় বীর হচ্ছে তোমার হেক্টর, এই হেক্টরের সাথে সম্মুখ যুদ্ধ হয়। এই সম্মুখ যুদ্ধে অ্যাকিলিস হেক্টরকে মেরে ফেলে। এবং ওই জায়গাটা এতটাই করুণ, হেক্টরের একটা বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তার বউ বিল্ডিং এর উপরে বসে বসে সামনে যুদ্ধক্ষেত্রে স্বামী যুদ্ধ করতেছে, সে বাচ্চাটাকে কোলে নিয়ে দেখে, ছোট বাচ্চা, এবং স্বামীকে মেরে ঘোড়ার পেছনে বেঁধে তার বডিটাকে নিয়ে যায় অ্যাকিলিস। এই অংশটা হলো হেক্টর বধ। কথা বুঝতে পারছো? এই অংশটা হলো হেক্টর বধ। তোমরা এখনো চ্যাটে কি লিখতেছো? আচ্ছা পড়ছি দেখছি, 2 নম্বর করে গ্রিস জিতেছে। হ্যাঁ এটাও সত্যি কথা, ট্রোজান ঘোড়ার ভিতরে তারা ভিতরে মানে ঢুকে পড়ছিল। আচ্ছা ভাইয়া এটা ডাউনলোড অপশন দেন, এটা কেড়ে তানভীর তোরা কিন্তু পিডামু পিডামু। ঠিক আছে, হেক্টর ভালো নাকি অ্যাকিলিস ভালো, আমি কোন দিকে যাব, আমি ভাই মতামত দিতে পারবো না। হ্যাঁ ঘরের পিছনে কি জানি কি একটা লিখলো। আচ্ছা যাই হোক শোনো, সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো, কোনো সমস্যা নাই। এখন কে ভালো কে মন্দ এই সিদ্ধান্ত আমি দিতে যাব না, যেহেতু এগুলো বড় বড় কমেডি।
কি বলে বড় বড় বিতর্কিত বিষয়, আমি এগুলো নিয়ে কথা বলবো না। সবাই ভালো, তুমি সিনেমাটা দেখলে তোমার অ্যাকিলিসের যে ক্যারেক্টারটা, এটার প্রতি তোমার দুর্বলতা তৈরি হবে। এক বিশাল এক ইমপ্রেসিভ একটা ক্যারেক্টার অ্যাকিলিসের, তুমি যদি দেখো সিনেমাটা তখন বুঝবা। তোমার মনে হবে যে একটা দারুণ, খুবই ইমপ্রেসিভ অ্যাকিলিসের ক্যারেক্টারটা। মানে হেক্টরের ক্যারেক্টার, হেক্টর তো মানবিক, তোমার সিম্পেথি আদায় করে নিবে, কিন্তু অ্যাকিলিসের যে ক্যারেক্টার সেটা কিন্তু তোমাকে ইমপ্রেস করে ফেলবে যদি তুমি দেখো। যাই হোক, মৃত্যু 1843 খ্রিস্টাব্দের 29শে জুন, কলকাতা, কলকাতার আলিপুর হসপিটালে উনি মারা গেছিলেন। আলিপুরে, আলিপুর হসপিটালে উনি মারা যান। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি না, আমরা কথাও শেষ করে ফেলেছি, যেহেতু মারা গেছে আর কোথায় যাব নাকি। আচ্ছা, হেক্টর বোধ রচনা করা মানে শেষ করা সম্ভব হয়েছিল না কবির পক্ষে। যাই হোক, আসো সামনের দিকে যাই, তোমাদের জন্য বোধহয় একটা পোল অপেক্ষা করছে। পোলটা হচ্ছে আজকের ক্লাসের প্রথম পোল। দেখি তোমরা কয়জন পারো। আমি আলোচনার মধ্যে বলে আসছিলাম যে মাইকেল, প্রশ্ন হচ্ছে মাইকেল কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তো এখানে 3টা 4টা অপশন দেওয়া আছে, তোমরা পোলটা লঞ্চ হয়ে গেলে দেখো, আমি লঞ্চ করে দিছি। জুমে একটু প্রবলেম হচ্ছে না আমার পিসিতে, আমি জানি না, একটু সময় লাগে পোলটা লঞ্চ হইতে, বুঝতে পারছো, হয়তো আরো 2-3 সেকেন্ড লাগতে পারে। পোল, হ্যাঁ, লঞ্চ হয়ে গেছে। এবার অ্যান্সার দিয়ে ফেলো। মাইকেল মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন কত সালে? সবাই ভোট করো, প্রথমটার জন্য 40 সেকেন্ড সময় দিব, প্রয়োজনে 45 সেকেন্ড দিলাম, যাও। আচ্ছা, আর সময় দেওয়া যাচ্ছে না, এন্ড পোলিং। তোমরা সঠিক উত্তর দিয়েছো 86% মানুষ। ভালো লাগছে আমার কাছে, যারা সঠিক উত্তর দিছো তোমাদের ধন্যবাদ, তোমরা খুব ভালো। যারা ভুল উত্তর দিছো, তোমরা চেষ্টা করছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। যারা পোলে অ্যাটেন্ড করে নাই, ওদেরকে উত্তর করিয়ে পাঠাই দেওয়া হোক, অথবা ওদেরকে হাত পা বাইন্ধা হিরো আলমের গান শোনানো হোক। কারা কারা একমত চ্যাটে বলো। ওদের হাত পা বাইন্ধা হিরো আলমের গান শোনাইতে হবে। সহমত না? হ্যাঁ, বক্সে একদম কানে যেন হাত দিতে না পারে। হিরো আলমের গান চলবে, হাত পা বাইন্ধা ভালো রাখতে হবে, তুমি খালি গান পুরা, যতগুলা গান আছে সব র্যান্ডমলি চলতে থাকবে, গান শুনতে হবে তার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, চমৎকার, ম্যাক্সিমাম একমত, পাঠাই দিচ্ছে, কোনো কথা নাই। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। এখন আসো, মাইকেল মধুসূদন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কত সালে ভাইয়া? 1843 সালে। কথা বুঝতে পারছো তো? আমি বলছিলাম না 19 বছর বয়সে, এখানে ডেটাগুলো একটু ভালো মতো বুঝো, কি বলছিলাম একটু বোঝার চেষ্টা করো। ও, মাইক্রোসফট, এই শাহিন ভাই, শাহিন ভাই, জি ভাই, হ্যাঁ বলেন। ভাই। শেয়ারটা অফ হয়ে গেছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ, কোনো একটা পাচ্ছি, আমি আবার দিচ্ছি। আচ্ছা, অ্যানোটেশন গুলো আমি করে দেবো, সমস্যা নাই। কি যে হয় মাঝে মধ্যে, বুঝি না। আচ্ছা ভাইয়া, বলছিলাম মধুসূদন হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন কত সালে? গ্রহণ করছিলেন তোমার 1843 সালে। যখন ওনার বয়স কত বছর ছিল? ওনার বয়স ছিল মাত্র 19 বছর। একটু খেয়াল করো, ওনার সালটা একটু বুঝো বুঝো। এই 1843 সাল যদি হয়, ওনার জন্ম কত সালে? ওনার জন্ম হচ্ছে 1824 সালে। আচ্ছা, উনি খ্রিস্টান হয়ে গেছেন 1843 সালে, এর মানে তখন তার বয়স কত বছর? একটু খেয়াল করো, তখন তার বয়স ছিল 19 বছর। এই কথাগুলো তুমি সবগুলোই মনে রাখবা, কোনটা কিভাবে পরীক্ষায় আসে আমি তো আর বলতে পারছি না, যে কোনো সময় যে কোনো কিছু পরীক্ষা যে কোনো ভাবে আসতে পারে। এখন আসো কবিতার ভিতরে চলে যাই। আচ্ছা,
কোনটি মাইকেল রচিত ট্র্যাজেডি? তোমাদের জন্য আরেকটা পোল তো দেখছি সামনে আছে, তো এটাও দিয়ে ফেলো, পোলটা তোমাদের দিয়ে ফেলি। অপশনে আছে হচ্ছে কি কি বলে সভ্যতা, বীরাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী, আর আছে হচ্ছে মেঘনাদ বধ। আচ্ছা, তোমার 30 সেকেন্ড টাইম পাবা, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে হবে। এই সবাই ভোট দিবা, নইলে কিন্তু হিরো আলম আর মাহফুজুর রহমানের গান হবে র্যান্ডমলি, খবর আছে কিন্তু, টিয়ার পাবা কিন্তু মজা। এখন তো আরো কম ভোট দিল রে। আচ্ছা, আমি আর সময় দিতে পারছি না। তোমাদের এই প্রশ্নের আলোকে সঠিক উত্তর হবে, যেহেতু আমি ট্র্যাজেডি চাইছি, সঠিক উত্তর হবে কৃষ্ণকুমারী। কারণ একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে প্রহসন। তারপরে বীরাঙ্গনা কাব্য, তো কাব্য এটা কেমনে হয়? ট্র্যাজেডি কি কাব্য হয়? যারা বীরাঙ্গনা দিছো কি বুঝিয়ে দিছো? ট্র্যাজেডি হবে নাটক, কৃষ্ণকুমারী নাটক, এবং এটা ট্র্যাজেডি। মেঘনাদ বধ তো মহাকাব্য। এটার কাহিনীটা যদি তোমাকে বলি, তোমার কিন্তু খারাপ লাগবে। ভারতের এক রাজ্যের এক রাজকন্যার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। তো কৃষ্ণকুমারীর বিয়ে ঠিক হয় পাশের রাজ্যের এক রাজার সাথে। কৃষ্ণকুমারী তাকে পছন্দ করে, রাজাও তাকে পছন্দ করে, বিয়ে হবে, ডেট টেট ফিক্সড হয়ে গেছে, দুজন দুজনকে ভালোবেসে ফেলছে অলরেডি। তো আরেক রাজ্যের বড় রাজা, শক্তিশালী রাজা, সে কৃষ্ণকুমারীর কথা শুনতে পায়। শুনে কৃষ্ণকুমারী সুন্দর, তাকে বিয়ে করবে, সে প্রস্তাব পাঠায়। কারণ কৃষ্ণকুমারীর বাবা শক্তিশালী রাজ্যের রাজা না, আবার যার সাথে বিয়ে হচ্ছে সেও খুব একটা শক্তিশালী না। কিন্তু পরে যে বিয়ের প্রস্তাব পাঠাইছে সে হচ্ছে বড় এবং শক্তিশালী, এবং অবস্থা এমন দাঁড়াইছে, তাকে যদি কৃষ্ণকুমারীকে যদি তার কাছে বিয়ে দেওয়া না হয়, সে রাজ্য আক্রমণ করবে। এখন জামাই শ্বশুর মিলেও সেটা বাঁচাইতে পারবে না। এখন রাজ্যকে উদ্ধার করবে কিভাবে? আর যদি যুদ্ধ হয়, হাজার হাজার মানুষের প্রাণহানি হবে, এটার থেকে বাঁচার উপায় কি? এখন কৃষ্ণকুমারীকেও তো তার সাথে বিয়ে দেওয়া সম্ভব না, কারণ কৃষ্ণকুমারী পছন্দ করে আরেকজনকে, যার সাথে বিয়ে অলরেডি ঠিক হয়েছে। সমাধান কি? পরে কৃষ্ণকুমারীর বাবা তো রাজা, তার যে মন্ত্রী, মন্ত্রী রাজাকে পরামর্শ দেয়, মহারাজ একটাই সমাধান আছে, সেটা কি? বলছে কৃষ্ণকুমারীকে হত্যা করা হোক। কৃষ্ণকুমারীকে মেরে ফেলেন, মেরে ফেললে যেটা হবে, তাকে আর কেউ পাবে না, যুদ্ধও হবে না, মামলা ডিসমিস। চিন্তা করতেছো, বাপের কাছে প্রস্তাব দিচ্ছে মেয়েকে হত্যা করার জন্য। এবং তোমরা কি মনে হয় আলটিমেটলি কি হবে? যেহেতু এটা ট্র্যাজেডি, আলটিমেটলি বাবা বলে যে ঠিক আছে, কৃষ্ণকুমারীকে হত্যা করা, এবং হত্যা করা হয় রাজ্য বাঁচানোর জন্য। এখন বলো, এটা কি ট্র্যাজেডি কিনা? কত কঠিন ট্র্যাজেডি, বুকের ভিতরে লাগে কিনা? আসো আমরা এবার কবিতার মধ্যে চলে যাব। কবিতা শুরু করছি আমরা, রেডি? এখন যদি চ্যাট বক্সে কেউ লিখতেছো, গুলি করে মাইরা ফেলাই দিমু। এখন আর চ্যাট বক্সে লিখবা না ভাই, আমি প্রতিটা লাইন ধরে ধরে যাব। তোমারে বোঝানোর জন্যই আমি এত সময় রাখছি আজকে। প্রয়োজনে শেষ পর্যন্ত খালি কবিতায় পড়াবো, বানান আবার পরের ক্লাসে পড়াবো। কিন্তু এই কবিতার মধ্যে তোমার সমস্যা থাকুক, এটা আমি চাই না। কারণ তোমার বইয়ের সবচেয়ে ভয়ঙ্কর কবিতা এটা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানুন কেমনে আসি পশিল লক্ষণ পশিল রক্ষ পরে, হাই তা তো উচিত কি তব এ কাজ। দেখো, একটা যুদ্ধ হচ্ছে রাম আর রাবণের মাঝে। যুদ্ধের প্রেক্ষাপট, পেছনের হিস্ট্রি অনেক বড়, শুধু একটু শুনো। রাবণের একটা বোন ছিল, বোনের নাম হলো শূর্পণখা। এই শূর্পণখা কি করলো? শূর্পণখা বিয়ের প্রস্তাব দিল লক্ষণকে। লক্ষণকে বলল আমি তোমাকে আই লাভ ইউ করি। তখন লক্ষণ বলল যে তুমি কি জানো না যে আমি বিবাহিত, তুমি আমাকে আই লাভ ইউ করতে আসছো, আমি তোমাকে পছন্দ করি না। কথা বুঝতেছ? বললে বিদ্রোহী দিয়ে কঠিন কবিতা, ও হ্যাঁ, বিদ্রোহীও অনেক কঠিন কবিতা, রাইট। বিদ্রোহী তো নতুন আসছে, বিদ্রোহীর কথা মনে ছিল না রে ভাই। এটাও অনেক কঠিন কবিতা, ডেফিনেটলি, হ্যাঁ। বিদ্রোহী পড়াই দিব জন্মের মতো। তো লক্ষণ কি করে? লক্ষণ রাগে ক্ষোভে শূর্পণখার নাকে একটা পোঁচ দিয়ে নাকটা কেটে দেয়। তো বিয়ে করবেন এই ভালো, মহিলার নাক কাটলে কেন? তখন সে কান্না করতে করতে ভাইয়ের কাছে গিয়ে বলছে, রাবণকে বলছে, ভাই লক্ষণ আমার নাক কেটে দিচ্ছে, আমি তার প্রস্তাব দিছিলাম, সে আমার নাক কাটছে। তখন সে বলছে আমি প্রতিশোধ নেব। পরে রামের বউ সীতাকে, এটা রামায়ণের কাহিনীর কথা বলছি আর কি, রামের বউ সীতাকে সে কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে ওখানে আটকায় রাখে। তখন রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা আক্রমণ করে, তার বিশাল হনুমানের বাহিনী নিয়ে যুদ্ধ হয়ে গেল।
তো রামায়ণের মাঝে দেখানো হয়েছে রাবণ খুব খারাপ আর রাম খুব ভালো। আর মেঘনাদ বধ কাব্যে এই জায়গাটা একটু উল্টাই দেওয়া হয়েছে, এখানে দেখানো হয়েছে যে রাবণ হচ্ছে দেশপ্রেমিক, তার দেশকে রক্ষা করতে চায়, এই জন্য সে যুদ্ধ করে। আর তোমার হচ্ছে আহ, রাম হচ্ছে পরদেশ আক্রমণকারী। ভাইয়া নাক কাটাকে ফেলাই দিছে, তো ফেলাই দেবে না কি করবো, এটা তো স্যুপ রান্না করবো রে। তো রাম হচ্ছে পরদেশ আক্রমণকারী, আর রামকে এখানে দেখানো হয়েছে খারাপ। কথা বুঝবা, রামায়ণে দেখানো হয়েছে রাম ভালো রাবণ খারাপ, আর মেঘনাদ বধে মাইকেল দেখাচ্ছে রাবণ খুব ভালো আর রাম হলো খারাপ পরদেশ আক্রমণকারী। এখন বুঝছো? তো এখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধে দুই পক্ষের মাঝে তুমুল যুদ্ধ। এখন রাবণের পক্ষে সব থেকে বড় বীর, সে বীরের নাম হলো মেঘনাদ। ও হলো রাবণের ছেলে, বড় ছেলে, আরেক ছেলের নাম বীরবাহু। আর রাবণরা তিন ভাই, রাবণ বড় ভাই, ছোট ভাইয়ের নাম হলো কুম্ভকর্ণ, আর তার ছোট ভাইয়ের নাম হলো বিভীষণ। তিন ভাইয়ের মধ্যে বিভীষণ করছে কি, নিজের ভাইয়ের পক্ষ ত্যাগ করে সে গিয়ে যোগ দিছে রামের পক্ষে, কারণ রামকে সে ভগবান মনে করে। মনোযোগ দাও, রামকে সে মনে করে ভগবান, এই জন্য ভাইয়ের থেকে তো ভগবান বড়, ভাইয়ের পক্ষ ত্যাগ করে সে চলে গেছে কার পক্ষে, ভগবানের পক্ষে। গিয়ে সে হলো ভাইকে কিভাবে পরাজিত করা যায় সেই প্ল্যান সে দিছে, দিয়ে সে করছে কি, বিভীষণ গিয়ে লক্ষণকে বলছে দেখো আমার যে ভাতিজা ওর নাম হলো মেঘনাদ, ও যেদিন জন্মেছিল এত জোরে চিৎকার দিয়েছিল, তার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠছিল, মেঘের সাথে মেঘের ঘর্ষণ লাগলে গর্জন দিলে যেমন আওয়াজ হয় এরকম চিৎকার দিয়েছিল, এই জন্য ওর নাম রাখা হয়েছে মেঘনাদ। মেঘনাদ শব্দের তো মেঘের গর্জন। যুদ্ধে সে দেবতাদেরকে পরাজিত করছে, দেবতারও তার কাছে টাইম পায় না, দেবতার রাজা ইন্দ্র, ইন্দ্রকে সে পিটাইছে। বাসব হলো এই দেবতার রাজা ইন্দ্রের আরেক নাম, বাসবকে সে পরাজিত করছে, দৈত্যদের সে পরাজিত করছে। সুতরাং তোমরা তার কাছে কিছু না, সে যদি যুদ্ধের ময়দানে একবার নামে মাইরা হুতায় লাইব। এখন বাঁচতে হলে কাজ করো, মেঘনাদ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে আমাদের বাড়ির এক গোপন জায়গা আছে না, তার নাম নিকুম্বিলা যজ্ঞাগার, ওই পূজার জায়গায় গিয়ে মেঘনাদ পূজা করবে, পূজা করে তারপরে সে যুদ্ধে যাবে, এটা আমাদের বাড়ির সিস্টেম, যা করার ওখানে করতে হবে। পূজার ঘরে মেঘনাদ নিরস্ত্র থাকবে, নিরস্ত্র মেঘনাদকে সেখানে সানডে মানডে ক্লোজ করে দিতে হবে। এই বুদ্ধি দিছে কে? বিভীষণ। কাকে দিছে? লক্ষণকে দিছে। লক্ষণ বলছে বড়ই সৌন্দর্য, চলো তাহলে তার এখানে গিয়ে কতল করে দেই। বলে লুকায়া লুকায়া এখানে বিভীষণ কাকে নিয়ে আসছে, মেঘনাদকে নিয়ে আসছে তাদের বাড়ির সব থেকে গোপন জায়গায়, লক্ষণকে নিয়ে আসছে। মেঘনাদ কইছি। তো বিভীষণ লক্ষণকে নিয়ে গেছে কাকে মারার জন্য, মেঘনাদকে মারার জন্য। এদিকে মেঘনাদ পূজা অর্চনা করে ওখান থেকে বের হয়েছে, বের হয়ে মেঘনাদ তো অবাক, কারণ সে দরজার মধ্যে দেখে লক্ষণ দাঁড়াই রয়েছে, হাতের মধ্যে বড় অস্ত্র, আর তার পাশে হচ্ছে বিভীষণ নিজের চাচা। তখন মেঘনাদ অবাক হয়ে গেল, কিরে আমার বাড়ির সব থেকে গোপন জায়গা, এখানে তো অন্য কেউ চেনারও কথা না, এমনকি চোখ ফাঁকি দিয়ে আসারও কথা না। মেঘনাদ, আমি এখানে আসছি পূজা করতে আসছি, আমি এখানে নিরস্ত্র অবস্থায় আছি, লক্ষণ এটা জানলো কিভাবে? নিশ্চয়ই আমার চাচা তাকে দেখায় নিয়ে আসছে। সে বুঝে গেছে যে চাচা তুমি অলরেডি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমাকে মারার জন্য লক্ষণকে এখানে নিয়ে আসছো, কামটা তুমি ঠিক করো নাই। তখন চাচা আর ভাতিজার মধ্যে একটা কথোপকথন হবে, এই কথোপকথন হচ্ছে আজকের কবিতা। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে কে কে কথা বলতেছে? কথা বলতেছে মেঘনাদ আর তার চাচা বিভীষণ। মেঘনাদ বলবে কিছুক্ষণ, তারপরে বিভীষণ উত্তর দিবে, তারপরে আবার বিভীষণ উত্তর দিলে আবার মেঘনাদ বলবে। এখন মন দিয়ে শুনো, দয়া করে চ্যাটটাতে লিখবা না, চ্যাটটা লাফালাফি করে আমাদের ওইদিকে মনোযোগ চলে যায়। এদিকে দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ, এটা মেঘনাদের আরেকটা নাম। অরিন্দম কথাটা আসছে কই থেকে? অরিকে যে দমন করে, এই অরিকে, অরি মানে হচ্ছে শত্রু, অরিকে দমন করে যে, তার নাম হলো অরিন্দম। আমরা তাকে বলতে কাকে বুঝবো? আমরা বুঝবো মেঘনাদকে বুঝবো, কারণ মেঘনাদ শত্রুকে দমন করে, মেঘনাদ শত্রুকে হত্যা করে। আর অরি শব্দের অর্থ হচ্ছে, অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। তো মেঘনাদের অনেকগুলো নাম, একটার নাম মেঘনাদ, আরেকটার নাম অরিন্দম, আবার তার নাম হচ্ছে বাসব ত্রাস। আমরা সবগুলোর ব্যাখ্যা জানবো। সে বলছে এতক্ষণে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অরিন্দম কষ্ট পায়া দুঃখে মনটা খারাপ হয়ে বলতেছে, জানিনু আমি জানতে পারছি, বুঝতে পারছি কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এই রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের শহর, রাক্ষসদের নগর। এরা রাক্ষস জাতি ছিল তো মেঘনাদরা, তো তাদের আবার প্রাসাদ, প্রাসাদের মধ্যে আবার গোপন জায়গা,
বলছে আমি বুঝতে পারছি কাকা এখানে লক্ষণ কিভাবে ঢুকছে। হাই তা তো উচিত কি তব এ কাজ। বলছি তাতো, তাতো শব্দের অর্থ হচ্ছে বাবা। তাতো শব্দের মূল অর্থ কি? বাবা। এখানে এই বাবা চাচাকে বলছে তাতো, মানে চাচাকে বাপের সম্মান দিয়েছে। চাচাকে কি করা হয়েছে বাবুরা? বাবার সম্মান দেওয়া হয়েছে চাচাকে। চাচাকে বাপের মতো সম্বোধন করে বলছে, হাই তা তো উচিত কি তব এ কাজ, তোমার এই কাজটা কি করা উচিত হইছে। নিকষা সতী তোমার জননী, মানে তোমার মা হচ্ছে নিকষা। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে মায়ের পেটের ভাই, রক্ষ শ্রেষ্ঠ মানে রক্ষ বংশের মধ্যে যিনি শ্রেষ্ঠ। বুঝাইছে কাকে? বুঝাইছে রাবণকে। তোমার সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভনী কুম্ভকর্ণ। এই শুলি শম্ভনী মানে হচ্ছে তোমার শূলপাণি মহাদেবের মতো, মানে শিবের মতো। এখানে কুম্ভকর্ণ আরেক বাইকে তোমার তুলনা করছে কার সাথে? শিবের সাথে। ভাতৃপুত্র বাসব বিজয়ী, আর তোমার ভাতিজা বাসব বিজয়ী। বাসব মানে হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্র। এখানে বাসব বিজয়ী বলতে বোঝানো হয়েছে কাকে? মেঘনাথকে, কারণ মেঘনাথ ইন্দ্রের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল। একটা কথা বলি তাহলে সহজে বুঝবা। আমরা প্রায় সময় বলি না, আমরা বলি তোর বাপ ছিল চেয়ারম্যান, দাদা ছিল হাজি সাহেব, আর তুই ছাগল চুরি করে ধরা পড়ছস, ইজ্জত তো থাকলো না রে। এই যে পেছনের স্ট্যাটাস দিয়ে আমরা মানুষদেরকে সতর্ক করি। এখানে মেঘনা তার চাচাকে বলতেছে নিকষা, বিশাল এক মহিলা সম্মানী তোমার মা। আর তোমার এক ভাই সে রাবণ, সে হচ্ছে রক্ষ বংশের মধ্যে শ্রেষ্ঠ। তোমার আরেক ভাই মহাদেবের মতো শুলি শম্ভুনিভ কুম্ভকর্ণ, মানে হচ্ছে শুলি শম্ভুনিভ মানে শুল পানি। যে শুল হচ্ছে ত্রিশূল, একটা অস্ত্র আছে না, আমি তো আঁকতেও পারি না, এই যে এরকম করে একটা অস্ত্র আছে, এটা বলে ত্রিশূল। এই ত্রিশূল থাকে কার হাতে? শিবের হাতে। তো শিবের মতো করে তুলনা করছে কাকে? কুম্ভকর্ণকে। তো তোমার এক ভাই শিবের মতো, তার নাম কুম্ভকর্ণ। আর তোমার যে ভাতিজা আমি, আমি মেঘনাদ, আমি বাসব বিজয়ী। আর তুমি এত নিচে কি করে নামছো? নিজের ভাতিজাকে মারার জন্য তুমি নিয়ে আসছো লক্ষণকে এখানে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, মানে নিজের ঘর বাড়ি চাচা তুমি দেখাও চোরকে। তস্কর শব্দের অর্থ চোর। একটা কথা বলে না, নিজের ঘর বাড়ি চোরকে চিনাইতে নাই। তাহলে চোর এসে বাড়ি চিনলো, কোথায় কি আছে দেখলো, তারপরে সে চুরি করবে। বলছে নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে। চন্ডাল শব্দের অর্থ হচ্ছে চামার, মুচি। মুচি চিনো? মুচি। বলছে চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে, চামারকে নিয়ে এসে বসাইছো রাজার বাড়ি। এখানে চামার বলতে কাকে বোঝানো হয়েছে? রাম লক্ষণকে বোঝানো হয়েছে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি। গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তোমার গঞ্জনা দেওয়া। তোমাকে গঞ্জি দিয়ে কিভাবে বুঝাবো? এটা আটা অর্থ হতে পারে গালাগাল দেওয়া, এখানে বলতে পারো দোষ দেওয়া। কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমাকে দোষ দেই না। গুরুজন তুমি, তুমি হচ্ছে মুরব্বী, পিতৃতুল্য, বাপের মতো। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। দরজা ছাড়ো, আমি যাব অস্ত্রাগারে। পাঠাইবো রামানুজে সমন ভবনে, আমি রামের অনুজকে মেরে সমন ভবনে পাঠাবো। রামানুজ মানে রামের অনুজ, মানে কে? রামের অনুজ হচ্ছে লক্ষণ। আমি তাকে মেরে কই পাঠাবো? আমি পাঠাবো সমন ভবনে। সমন ভবন মানে জমের বাড়ি। জমের বাড়ি বুঝো তো? মাইরা ফেলাবে। বলছে পাঠাইবো রামানুজের সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। এই লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। ভঞ্জিবা হবে মানে হচ্ছে যুদ্ধ দ্বারা শেষ করব। এখানে একটা কথা খেয়াল করো, এই যে রাম এবং লক্ষণ তোমার হচ্ছে আক্রমণ করছে লঙ্কাকে, এটা মেঘনাদের কাছে অনেকটা লঙ্কার প্রেস্টিজের বিষয়। তাদের টার্গেট ছিল, তাদের মতামত হচ্ছে শ্রীলঙ্কাকে, আজকে শ্রীলঙ্কা যেটা সেটা তখনকার লঙ্কা, লঙ্কাকে আক্রমণ করার মতো দুঃসাহস কেউ দেখাবে না। অথচ রাম লক্ষণ সেই কাজ করে বসছে। এই জন্য তার প্রেস্টিজে লাগছে, বলছে এটা লঙ্কার জন্য কলঙ্ক, এটা লঙ্কার জন্য ডিমেরিট, আজকে সেটা ভঞ্জিবা হবে। ভঞ্জিবা মানে দূর করব। আহব শব্দের অর্থ যুদ্ধ। যুদ্ধ দ্বারা আজকে আমি এই লজ্জাকে, এই অসম্মানকে আমি শেষ করব। আমি এখন এই লক্ষণকে মাইরা সানডে মানডে ক্লোজ করে লাবো। তুমি খালি একবার দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাই। বলছে ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে। দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাবো, আমি দেখবো ওরে, আমি সাইজ করব। এতক্ষণ সে বলছে মেঘনাদ, এবার উত্তরিলা বিভীষণ। বিভীষণ উত্তর দিচ্ছে। এতক্ষণ মেঘনাদ বলছে, বিভীষণ শুনছে। এখন বিভীষণ উত্তর দিচ্ছে। দেখো ভাতিজাকে কি বলে, বলে বৃথায় সাধনা ধীমান। এই ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। ধীমান শব্দের অর্থ কি? বুদ্ধিমান। ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। বলছে বৃথায় সাধনা ধীমান, বলছে তুই যে কইছস ভাতিজা আমি যেন দরজা ছাইরা দেই, তুই যেন চলে যাস কোথায়? অস্ত্রাগারে, অস্ত্র নিয়ে আসবি, নিয়ে এসে ওরে খেলা দেখাইবি। কিন্তু আমি তো তোর দরজা ছাড়বো না ভাতিজা। ভাতিজা তুই যাইতে পারবি না। বৃথায় সাধনা ধীমান,
রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। রাঘব মানে হচ্ছে রামের আরেক নাম। রাঘব মানে হচ্ছে রাম, রঘুবংশের ছেলে বলে তার নাম হয়েছে রাঘব। আর বিভীষণ তাকে বলতেছে আমি রাঘবের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। রক্ষিত অনুরোধ, ভাতিজারে তোর অনুরোধ রক্ষা করতে গেলে তো আমার কাজ হয়ে যায় আমার ভগবানের বিপক্ষে। আমি তো তার দাস, এখন আমি যদি তোর দরজা ছাইরা দেই, তুই যদি অস্ত্রাগারে যাস, আমি তো জানি তুই এসে লক করলে ফিসা ফেলাইবি, ওরে তুই কিমা বানায় ফেলাইবি। কিন্তু আমি তো তোর এই সুযোগ দিব না, তুই নিরস্ত্র অবস্থায় আসস, তোর আমি মেরে ফেলামু। কারণ আমি রাঘব দাস, আমি তার বিপক্ষে কাজ করতে পারবো না। উত্তরিলা কাতরে রাবণী, এই কথা শুনে উত্তরিলা মানে উত্তর দিল, কাতরে মানে কষ্টে, রাবণী শব্দের অর্থ হচ্ছে রাবণের ছেলে। এখানে রাবণের ছেলেকে কথা বলো, রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ, তাই না? এই কথা যখন শুনছে, এখন খেয়াল করো, কোন চাচা যদি বলে আপন ভাতিজারে যে তোরে আমি এখন মারমু, তোরে দরজা ছাড়মু না, আর দরজা যদি ছাইরা দেই তাহলে আমার কি বলে ভগবানের বিপক্ষে কাজ করা হয়, মানে ভাতিজার শত্রু সে হলো চাচার কাছে ভগবান, ভাতিজার শত্রু চাচার কাছে ভগবান, সে তার দাস। এমন কথা শুনলে কোনো ভাতিজার মাথা ঠিক থাকে? তখন সে উত্তরিলা কাতরে রাবণী কষ্ট পায়, সে উত্তর দিচ্ছে, বলতেছে হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। পিতৃব্য মানে হচ্ছে চাচা, বলতেছে চাচা তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছা করতেছে। লজ্জা লাগছে মেঘনাদের। কি বলে সে, রাঘবের দাস তুমি, কেমনে মুখে আনিলে কথা তত কহতা দাসেরে। বলছে তুমি যে কইছো তুমি রাঘবের দাস, রামের দাস, ওই কথাটা মুখে তুমি আনছো কেমনে, যে কিনা আমার শত্রু, আমাদের শত্রু আমার বাপকে মারার জন্য আসছে, আমাদের রাজ্যকে আক্রমণ করেছে, আমাকে মারতে পারে, আর তুমি আমার চাচা হয়ে বলতেছো তুমি তার দাস। এইটা কোনো কথা? তা তো কহতা দাসেরে, তুমি আমি তো তোমার দাস, নিজেকে সে দাস বলেছে চাচার। বলছে তুমি কি করে এই কথাটা মুখে আনছো, তুমি আমাকে এটা বলো। এই কথা বলে মেঘনাদ সুন্দর সুন্দর কিছু উপমা দিবে। কি উপমা দেয় একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা শব্দের অর্থ হলো স্থাপন করলো, স্থাপন করলো। এই বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। বিধি মানে হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা। স্থানু শব্দের অর্থ হচ্ছে আকাশ, আর ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। কথা মনোযোগ দিয়ে বুঝো। বলছে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করে দিছে কোথায়, আকাশের কপালে, টিপের মতো করে, মানুষের কপালে টিপ যেমন থাকে না, আকাশের কপালে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছে কিভাবে, টিপের মতো করে। সেই চাঁদ কি মাটিতে নাইমা কোনোদিন গড়াগড়ি দেয়? তুমি দেখছো এটা কোনোদিনও? এটা কি সম্ভব? এটা কি হয়? হয় না। তুমি ওইরকম চাঁদের মতো, তোমার থাকার কথা আকাশে, তুমি নাইমা মাটিতে গড়াগড়ি দিচ্ছ চাচা। দেখো, স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে বিধি স্থানুর ললাটে, চাঁদকে আকাশের কপালে, স্থানুর আকাশের ললাটে কপালে স্থাপন করে দিয়েছে। পড়ে কি ভূতলে শশী যান গড়াগড়ি, ভূতল মানে মাটি, শশী মানে আবার চাঁদ। বলছে সেই চাঁদকে কোনোদিনও মাটিতে নাইমা গড়াগড়ি দেয়, ধুলায়? হে রক্ষরথী, ভুলিলে কেমন একে তুমি, জনম তব কোন মহাকুলে। রক্ষরথী মানে হচ্ছে রথের চালক, রথের চালক। দেখো, সে যদি পক্ষত্যাগ না করতো তাহলে সে রথের চালক থাকতো, অর্থাৎ সে নেতা থাকতো। যুদ্ধের সময় যিনি কি করেন, রথ চালান। রথ এক প্রকারের চাক্কাওয়ালা গাড়ি, ঘোড়া দিয়েও হয়, টাইনেও নেওয়া যায়। তো রক্ষরথী বলে, রথের চালক বলে এখানে নেতা বুঝাইছে। বলছে তুমি তো রক্ষরথী, তুমি বলো জনম তব কোন মহাকুলে, কত উচ্চ বংশে তোমার জন্ম, তুমি সেটা কিভাবে ভুলে গিয়েছো। কে বা সে অধম রাম, কে সে অধম রাম, তুমি যার জন্য নিজেকে বলতেছো তুমি তার দাস, তুমি ভাইয়ের পক্ষ ত্যাগ করেছো। তারপরে বলছে স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর শব্দের অর্থ হচ্ছে পুকুর, পুকুর পোকা, পুকুরের পানি। বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজ হংস পঙ্কজ কাননে। বলছে পঙ্কজ কানন শব্দের অর্থ হচ্ছে পদ্ম বাগান। একটা সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানির পুকুরে যদি পদ্ম বাগানে কোনো রাজহাঁস খেলাধুলা করে, সেই রাজহাঁসই কখনো যায় কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। কথাটা বুঝো, যে রাজহাঁস সবসময় স্বচ্ছ পরিষ্কার পুকুরের মধ্যে পদ্ম বাগানে খেলা করে, সে কি কোনোদিনও কাদাযুক্ত পানিতে যায়? এই পঙ্কিল শব্দের অর্থ হচ্ছে কাদাযুক্ত, কাদা মাটির পানি। যে হাঁস পরিষ্কার পানির পদ্ম বাগানে খেলে অভ্যস্ত, সে কোনোদিনও কাদাযুক্ত শৈবালে গিয়ে খেলে, ধাম মানে বাড়ি আর কি, শৈবালের বাড়িতে যায়, ওখানে সে যায় খেলতে যায় না।
পরে আবার আরেকটা কথা বলছে দেখো, তিনটে উপমা দিবে। মৃগেন্দ্র কেশরী, কি মৃগেন্দ্র মানে পশুদের মধ্যে যে সেরা, কেশরী মানে কেডা, কেশরী মানে হচ্ছে সিংহ। বলছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে। এই সম্ভাষে মানে অ্যাড্রেস করে, ডাক দেয়। শ্রীগাল শব্দের অর্থ হচ্ছে শিয়াল। কথার অর্থ হচ্ছে যে আচ্ছা কাকা তুমি বলো তো, পশুদের মধ্যে যে সেরা সে হচ্ছে সিংহ। সে তুমি কি দেখছো কোনোদিনও ওই সিংহ তোমার শিয়ালের সাথে বন্ধুত্ব করে? তুমি দেখছো বন্ধুত্ব হয় সিংহের সাথে শিয়ালের? হয় না। আর তুমিও তো বীর কেশরী, তুমিও তো বড় যোদ্ধা, তুমিও তো আমাদের মাঝে বীর, তুমিও তো বড় সিংহের মতো। তুমি বলো মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, এই বীর কেশরী মানে হচ্ছে বিভীষণ। বলছে তুমি বলো তো কখন এই মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। মিত্র ভাবে মানে বন্ধুর মতো। মানে শিয়াল আর সিংহের মাঝে কি বন্ধুত্ব হয়? হয় না। অজ্ঞ দাস, আমি অজ্ঞ, কিচ্ছু জানি না। বিজ্ঞতম তুমি, তুমি তো সবকিছু জানো বুঝো, তুমি তো নলেজিয়াস। অবিদিতে নয় কিছু তোমার চরণ, অবিদিত মানে অজানা। তোমার কাছে কোনো কিছু কেমন নয়, অজানা নয়, তুমি সবকিছু জানো, তুমি আমার বুঝাও। তিনটে উপমা দিয়েছে। কয়টা উপমা দিয়েছে? তিনটা। প্রথমে বলেছে চাঁদকে সৃষ্টিকর্তা স্থাপন করেছে আকাশে, আকাশের কপালে, সেখান থেকে সে পরে কোনোদিনও মাটিতে গড়াগড়ি দেয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে রাজহাঁস পরিষ্কার সুন্দর পানিতে খেলা করে সে কোনোদিনও পঙ্কিল সলিলে কাদামাটির মধ্যে যায় না খেলার জন্য। নাম্বার থ্রি, পশুদের মধ্যে যে সেরা সে হচ্ছে সিংহ, সিংহ কখনো শেয়ালের সাথে বন্ধুত্ব করে না। তারপরে আবার বলতেছে দেখো, ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুধে কিসে সম্বদে সংগ্রামে। ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি মানে মনের দিক থেকে ছোট, নর মানে মানুষ। আর এই সুর শব্দের অর্থ হচ্ছে বীর, হিরো। বলছে মানুষদের মধ্যে একটা ছোট্ট বীর হচ্ছে লক্ষণ। নহিলে অস্ত্রহীন যুদ্ধে কিসে সম্বুদে সংগ্রামে। আমি অস্ত্রহীন যুদ্ধের মধ্যে সে আমাকে সম্বোধন করে কিভাবে? যুদ্ধ করার জন্য। কথাটা বুঝো, একজন নিরস্ত্র মানুষের সাথে কি সশস্ত্র মানুষের যুদ্ধ হয়? এটা কি যুদ্ধের সিস্টেম? সিস্টেম না, যুদ্ধেরও তো কিছু নিয়ম কানুন আছে। তো মেঘনাদ বলতেছে আমি আসছি পূজার ঘরে পূজা করবো, আমি তো নিরস্ত্র। লক্ষণ এখানে আয়সা কয় আসো খেলা হবে, খেলবো। এখন এটা কি খেলার জায়গা? লক্ষণের কথা কেমনে কইলো? লক্ষণ তো এখানে সশস্ত্র, আমি তো নিরস্ত্র, খেলা হইতে পারে না। তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাই, আমি অস্ত্র শস্ত্রে সজ্জিত হই, আমি যুদ্ধের সাজ নেব, তারপর আমি লক্ষণের সাথে খেলবো। লক্ষণ তোর সাথে আমার খেলা হবে, খেলবো, আমি দেখবো তুই কত খেলতে পারস। কথা কি বুঝাইতে পারছি? বিষয়টা কি বুঝছো? এটাই বলছে যে ক্ষুদ্রমতি নর লক্ষণ, সে তো ছোট লোক, তার মনের মধ্যে তো সাহস নাই। সাহস যদি থাকতো সে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আইসা আমাকে বলতো না আসো খেলবো। তুই দরজা ছাড় বেটা, তোর কতটুকু খেলার ক্ষমতা আছে আমি দেখাই, আমি অস্ত্রাগারে যাই, এটাই বলছে। দেখো, অস্ত্রহীন যুদ্ধে কি সে সম্বুদের সংগ্রামে কহ মহারথী। একই মহারথী প্রথা, মহারথী মানে মহাবীর। বলো একই মহারথী প্রথা, এটা কি যুদ্ধের সিস্টেম? তুমি বলো। এরপরে মেঘনাদ কি লজ্জা দিচ্ছে লক্ষণকে। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। লঙ্কার মধ্যে এমন কোন শিশু নাই এই কথা শুনে হাসবে না। একজন সশস্ত্র মানুষ একজন নিরস্ত্র মানুষকে এসে খেলার কথা কয়, লঙ্কায় এমন কোনো বাচ্চাও নাই এই কথা শুনে হাসবে না। লক্ষণ কত খারাপ কাজ করেছে। ছাড়ো হো পথ, আসিব ফিরে এখনই দেখিব আজ কোন দেব বলে। বলছে রাস্তা ছাড়ো, আমি এখনই ফিরে আসতেছি, এরপরে আমি এসে দেখবো কোন দেবতার বলে, কার দেওয়া ক্ষমতায় লক্ষণ আমার সাথে এই কথা কয়। কোন দেবতা দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বিমুখে সমরে মানে মোরে, মানে সম্মুখ যুদ্ধের প্রস্তাব দেওয়া। সম্মুখ যুদ্ধের প্রস্তাব বলছে আমাকে যে আয়সা, তার কত বড় সাহস, এর থেকে কত বড় বড় জিনিস মাইরা ফালাই দিলাম, হজম করে লাইলাম, আর কোথা থেকে ও আয়সা আমার যুদ্ধের কথা কয়? ও তো বাদামের মতো পিষে ফেলাবো রে আমি। সৌমিত্রী কুমতি, সৌমিত্রী হচ্ছে লক্ষণের মায়ের নাম, আর কুমতি মানে হচ্ছে কুমন্ত্রণা পাওয়া লক্ষণ। বলছে সৌমিত্রীর ছেলের মনের ভিতরে এই কুমন্ত্রণা আসলো, কুবুদ্ধি আসলো, সে আমার আয়সা প্রস্তাব দিচ্ছে আমার সাথে খেলবে। কত বড় সাহস ওর! ওর ধর্ম টান দিয়ে ছিড়মু, রাস্তা ছাড়ো। এরপরে বলতেছে, চাচাকে বলতেছে যে তোমার ভাতিজা আমি মেঘনাদ, আমি আমি কেমন শক্তিশালী, আমার কত বড় যুদ্ধের ক্ষমতা তুমি তো জানো, তুমি জানো না? তুমি তো সব জানো। আমি আমি কেমনে ওরে ভয় পাবো? ওই যে সে কত বড় বীর, চাচাকে কথা বলতেছে দেখো।
দেবদৈত্য নররণের সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। বলছে দেবতা আর দৈত্য আর নর, এই দেবতা দৈত্য নর মানুষ, এই তিন দলের যুদ্ধের মাঝে তুমি তো দেখছো সচক্ষে রক্ষ শ্রেষ্ঠ, মানে এখানে আবার বিভীষণকে বলতেছে তুমি রক্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ বীর, তুমি তো দেখছো তুমি এত বড় বীর, দেবতা দৈত্য নর সমস্ত তিন বাহিনীর জুংলা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে তুমি তো দেখছো পরাক্রম দাসের, আমার কি শক্তি, পরাক্রম মানে শক্তি, দাসের মানে নিজেকে দাস বলতেছে, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। আর এই মানুষ দেখে এটা কই থেকে আসছে, ওরে দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি তো দেখছো দেবতাদের সাথে যুদ্ধে, দৈত্যের সাথে যুদ্ধে, কখন আমি কত বড় বড় পরাক্রম দেখাইছি, আমার কি শক্তি, আমি তো বলবো এরকম এর থেকে বড় বড় জিনিস আমি শেষ করে রাখছি, আর ও কই থেকে আসছে, ওরে কিমা বানাই লাগবো মারতে মারতে, কেমনের দড়ি কি দিকে ডরিবে দাস হেন দুর্বল মানবে, ওরে দেখে তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, নিকুম্বিলা যজ্ঞাগার মানে ওর পূজার ঘরের নাম, প্রগলভে মানে পালিয়ে পালিয়ে, প্রগলভে মানে কি পালিয়ে পালিয়ে, আমি তোমার এটা কি ব্যাখ্যা দিব, বাপের পকেট থেকে মানি ব্যাগ থেকে টাকা চুরি করছো কোনোদিনও, তোমরা তো সব ভালো লোক, সব পিরাউলিয়া লেভেলের লোক। দেখি তো চ্যাটে কি লেখে, দুজন লিখতেছে, এই কে করছে দেখি তো, এমন কেউ আছে, একজন কাছে খেলা হবে, হো ভাই একজনে পাওয়া গেছে শিফা, তুই টাকা নাকি করছস, তারপর অনেকে বলতেছে না 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 বাবা, তারা সব ভালো লোক, খুব বললাম না পিরাউলে লেভেলের লোক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোমরা করো নাই। এখন বাপের মানিব্যাগ থেকে টাকা চুরি করলে, ছেলেরা প্রেমে পড়লে প্রথম প্রথম, একজন বলছে কখনো ভাবিও না মিম, তুমি ভাববা কেন, তুমি মেয়ে মানুষ, চুরি তো করবে ছেলেরা, ছেলেরা যখন প্রেমে পড়ে তখন গার্লফ্রেন্ডকে খাওয়ানোর জন্য তার তো টাকা থাকে না, সে বাপের মানিব্যাগ থেকে চুপি চুপি টাকা চুরি করে। তো সরি, তো এখন টাকা চুরি করার সময় কিন্তু সে খুব সাবধানে হাঁটে, 100 টাকা আস্তে করে নিয়ে দেখলো কোনো কারণে, এই পা টিপে টিপে যে হাঁটা এটাকে বলা ভাইয়া হয় প্রগলভে হাঁটা। হ্যাঁ ভাই। ভাইয়া কাউসার ভাই, হ্যাঁ হ্যাঁ আমি অভ্রনীলকে একটু লাইভে নিয়ে আসবো, আমি ওর মাইক্রোফোনটা ওপেন করে দিচ্ছি। অভ্রনীল তুমি মাইক্রোফোনে আসো তো একটু। অভ্রনীল, হ্যাঁ কিউএনএতে একটা কথা লিখছিলা ভাইকে উদ্দেশ্য করে, ভাইয়া যে কিউএনএতে আছে, তো উনি লাইভে আছে, হ্যাঁ তুমি ওনার সঙ্গে কথা বলো। সজীব ভাই কথা বলে। হ্যাঁ ভাই, অভ্রনীল প্রস্তাবটা বলো। তো রামকে করা হয়, যখন রামকে করা হয় তো তখন রাম যখন প্রত্যাখ্যান করে, রাম আর লক্ষণ মিলে নাক কেটে দেয়, প্রস্তাবটা বিয়ের প্রস্তাবটা রামকে দেওয়া হয় রাবণের বোন ভাই আমি কর্তৃক। তো যেটুক জানি মানে রাবণের বোন হচ্ছে রাক্ষসী, সে মানুষ সাইজা লক্ষণকে প্রস্তাব করছিল। না, তাহলে আপনার একটু জানতে হবে, এটা হচ্ছে রামকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তথ্য আমি তুলে ধরছি। আচ্ছা ভাই, তো যাই হোক অভ্রনীল, তুমি তুমি আসলে যে ভাষাটা এখানে মানে উল্লেখ করছো আসলে এটা এরকম মানে উচিত না, হ্যাঁ তুমি যতটুকু জানো ঠিক আছে ওইভাবে তুমি বলবা, বাট এখানে তুমি যেটা লিখছো এটা আসলে তোমার পক্ষে উচিত হয়নি, ঠিক আছে অভ্রনীল। আচ্ছা আচ্ছা আমরা শুরু করি, ওকে ইটস ওকে। আচ্ছা আসো, এই প্রগলভে বলতে বলছিলাম পা টিপে টিপে, সহজে বুঝাই দিই আর কি, পা টিপে টিপে, এই যে বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পৌঁছিল দম্ভী, বলছে এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে এই দম্ভী পৌঁছাইছে, দম্ভী মানে যার দম্ভ আছে, সে চুরি করে চলে আসে, ঢুকে পড়ছে এখানে, আজ্ঞা করো দাসে, তুমি আমাকে কি করো, আজ্ঞা করো, তুমি আমাকে আদেশ করো, শাস্তি নরাধমে, আমি নরাধমকে শাস্তি দেব। বলতেছে এই যে সে চুপি চুপি এখানে চলে আসছে, পৌঁছাই গেছে, তুমি আমাকে একবার আদেশ দাও, তারপরে আমি তাকে কি দেই, শাস্তি দেই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, তব জন্মপুর, জন্মপুর মানে হচ্ছে তোমার জন্ম ভিটায়, অর্থাৎ তোমার এই শহরে, তাতেও পদার্পণ করে বনবাসী, এখানে রাম লক্ষণকে বনবাসী বলা হয়েছে, তারা তো তাই শহরে, আর বাকিদেরকে মনে করে বনবাসী। তো তোমার জন্মপুরে বাবা তাতো পদার্পণ করে বনবাসী, হ্যাঁ বিধাত, এবার দুঃখে আবার স্রষ্টাকে বলতেছে, হ্যাঁ বিধাত, নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। মনোযোগ দাও, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল হবে, এখান থেকে তোমার হচ্ছে কি বলে তোমার জ্ঞানমূলক হবে, অবজেক্টিভ হবে, অনুধাবন হবে, অনেক কিছু হবে, বুঝো। এই যে রাম লক্ষণ লঙ্কায় গেছে, আক্রমণ করছে লঙ্কাকে, এই যে যুদ্ধটা করছে, এটাকে মেঘনাদ বলতেছে এটা কিসের সাথে তুলনা করছে, প্রথমে বলছে
তোমার জন্মপুরে কে আসছে? বনবাসী আসছে, এরা হচ্ছে জঙ্গলি মানুষ, প্রথম কথা। পরে এটাকে তুলনা করছে একটা সুন্দর নন্দন কাননে পরিষ্কার সুন্দর বাগানে দৈত্য ঢুকে পড়লে যেমন হয়, বাগানটাকে তছনছ করে দেয়, এটার সাথে কম্পেয়ার করছে। আবার বলছে একটা সুন্দর পদ্ম ফুলের মধ্যে যদি কীট থাকে, যদি সেখানে পোকা থাকে, এটা যেমন পোকার জন্য, ওই ফুলটার জন্য অসম্মান, ব্যাপারটা অনেকটা ওইরকম। কথা বুঝতে পারছি? তো বলছে নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য, সুন্দর বাগানে দৈত্য ঢুকে পড়েছে, প্রফুল্ল কমলে কীটবাস, একটা সুন্দর পদ্ম ফুলের মধ্যে কীটের বসবাস। তা তো সহিব কেমনে হেন অপমান আমি, তুমি চাচা বলো এই অপমান আমি কি করে সহ্য করি? ভ্রাতৃপুত্র তব, তোমার ভাতিজা হয়ে তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? তুমিও বা আমাদের নেতা হয়ে সেটা কিভাবে সহ্য করছো? এই যে লঙ্কার মধ্যে জঙ্গলিরা ঢুকে পড়ছে, এটা অনেকটা সুন্দর বাগানে দৈত্য ঢুকে পড়ার মতো, ফুলের ভিতরে কীটপতঙ্গ থাকার মতো। এগুলো তো আমি সহ্য করতে পারি না, আর তুমি কিভাবে সহ্য করছো? তোমার ভাতিজা হয়ে যদি আমি মানতে না পারি, তুমি মানতেছো কিভাবে? এবার বিভীষণ উত্তর দিবে, মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। মন্ত্র দিলে সাপ যেরকম তোমার হচ্ছে নিচু হয়ে থাকে, সাপ যেরকম তোমার মাথা নিচু করে থাকে, মাথা তুলে না মন্ত্রের বলে, ওরকম লজ্জা পায়া বিভীষণ এমন ভাবে মাথা নিচু করে ফেলেছে যেন মন্ত্রপুত সাপ মাথা নিচু করে লজ্জায়। তারপরে সে উত্তর দিচ্ছে, দেখো, মহামন্ত্র বলে যথা মানে অনেক মন্ত্র দ্বারা যেরকম করে নম্রশির ফণি, নম্রশির মানে মাথা নোয়ায় ফেলে, ফণি মানে সাপ, মলিন বদন লাজে এরকম লজ্জায় মুখ কালো করে উত্তরিলা রথি, মানে রথি মানে কে এখানে? বিভীষণ উত্তর দিচ্ছে, তোমার রাবণ অনুজ, রাবণের ছোট ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে, আত্ম শব্দের অর্থ ছেলে, বুঝতে পারছো? বলছে রাবণের ছোট ভাই, সে রাবণের ছেলেকে উদ্দেশ্য করে উত্তর দিচ্ছে, লক্ষ্মী মানে লক্ষ্য করে। এবার বিভীষণ এখান থেকে কি বলে দেখো, নিজেকে সে নির্দোষ দাবি করে, বলে নহি দোষী আমি বৎস, বৃথা ভর্ৎস মোরে তুমি। বলছে আমি দোষী নই বৎস, এই বৎস মানে হচ্ছে ছেলে, এই বৎস মানেও কি? ছেলে। বলছে বাবা রে, আমার কোনো দোষ নাই, বৃথা ভর্ৎস মোরে, তুমি আমাকে শুধু শুধু কি দিচ্ছ? গালাগাল দিচ্ছ। এই ভর্ৎসনা দেওয়া শরিক অর্থ হচ্ছে গালাগাল। আর এখানে কোন অর্থে আসছে? এখানে আসছে দোষারোপ করা অর্থে। বলছে বাবা রে, আমার কোনো দোষ নাই রে বাবা, তুমি আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ। নিজ কর্ম দোষে হায় মজাইলে কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে তুমি যে আমাকে এতক্ষণ ধরে দোষ দিচ্ছ বৎস, এটা তো ভুল, আমার দোষ নাই, সমস্ত দোষ তোমার বাবার। নিজ কর্ম দোষে মানে তার নিজের কাজের কারণে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা, এই কনক লঙ্কা স্বর্ণ দিয়ে বাঁধানো, কনক মানে স্বর্ণ, স্বর্ণ দিয়ে বাঁধানো এরকম সুন্দর একটা লঙ্কাকে বিপদে ফেলছে এবং নিজেও বিপদে পড়ছে। বুঝতে পারছো? বলছে আমার কোনো দোষ নাই, যত দোষ তোমার বাবার, তোমার বাবা নিজে নিজের দোষে নিজে বিপদে পড়ছে এবং লঙ্কাকে বিপদে ফেলাইছে। এখন রাবণের দোষটা কি সেটা বলতেছে, বিরত সতত পাপে দেবকুল, মানে সব সময় দেবতারা পাপ থেকে বিরত, এবে এদিকে পাপপূর্ণ লঙ্কাপুরী। বলছে দেবতারা পাপ পছন্দই করে না, আর তোমার বাবা লঙ্কাকে পাপে পরিপূর্ণ করে ফেলেছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে এ লঙ্কা কাল সলিলে, যেভাবে কাল সলিল মানে তোমার দুঃখের সাগরের পানি, বিপদের পানি, পানির মধ্যে যেরকম সমস্ত কিছু ডুবে যায়, আজকে এরকম প্রলয় হয়ে যেন, কেয়ামত হয়ে যেন, লন্ডভন্ড হয়ে যেন এই বসুধা এবং লঙ্কা কাল সলিলে ডুবে যাচ্ছে। সবকিছুতেই তোমার বাবা হচ্ছে দায়ী। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতেই আমি। বলছে এই কারণে, ঠিক একই কারণে, যেহেতু তোমার বাবা দোষ করছে, সে পাপ করছে, তার সমস্ত দোষ, এই জন্য সে দোষ করছে, সে বিপদে পড়বে, আমি রাঘবের পদাশ্রয় প্রার্থনা করি, মানে রাঘবের পায়ে আমি আশ্রয় নিতে চাই, আর আমি রক্ষা করতে চাই আমাকে, তোর জন্য আমি কি করছি? তাদের পক্ষে চলে গেছি। পর দোষে কে চায় মজিতে, আরেকজনের দোষে কেউ নিজে মরতে চায়? দেখো বিভীষণ কিভাবে কথাটা স্কিপ করে গেছে। বলছে দেবতারা পাপ পছন্দ করে না, তোর বাপ পাপ করছে, পাপ করে করে লঙ্কার জন্য বিপদ দায়কে আনছে। সুতরাং আজকে লঙ্কায় পাপে পরিপূর্ণ হয়ে কাল সলিলে ডুবতে বসেছে, আর আমি তো রাঘবের পদাশ্রয়ে থাকতে চাই। সুতরাং পরদোষে কে চাহে মজিতে, আরেকজনের দোষে আমি কেন মজবো? দোষ করছে তোর বাপ, শাস্তিও তোর বাপের হবে, আমি দোষ করি নাই, আমার শাস্তি হবে কেন? আরেকজন মার্ডার করলে তো আমি জেল খাটবো না রে বাপ। এই কথা বললে এখন নিজের বাপের দোষ দিছে বিভীষণ, তাই না? যেহেতু তোমার মেঘনাদের বাপকে দোষ দিতেছে, মেঘনাদ কি এবার আর রাগ না করে পারে? এবার সে রেগে যাবে, সে বলবে রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে রাগ করলো, বাসব ত্রাস মানে বাসবের ত্রাস মানে ইন্দ্রের ত্রাস,
কিভাবে চিৎকার দিছে? গম্ভীরে যেমতে নিশীতে মম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। বলছে গম্ভীর চুপচাপ থাকার পরে নিশীতে রাত্রেবেলা অম্বরে আকাশে মন্দ্রে মেঘে জিমুতেন্দ্র কপি, তাদের মধ্যে যখন মেঘে মেঘে যখন বাড়ি লাগে, বুঝতে পারছো? একদম রাতের বেলা স্তব্ধ আকাশে যখন মেঘে মেঘে একটার সাথে একটা বাড়ি লাগে গর্জন দিয়ে উঠে, ওই রকম করে গর্জন দিয়ে উঠছে মেঘনাদ। মেঘনাদ গর্জন দিয়ে কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র মানে বীরদের মধ্যে ইন্দ্র মানে সেরা মানে মেঘনাদ, বলি মানে যার বল আছে মানে হিরো। এবার চিৎকার দিয়ে সে বলতেছে ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি। এই যে বিভীষণ এতক্ষণ ধর্ম দেখাইছে না, বলছে তোর বাপের ধর্ম নাই, সে হচ্ছে পাপ করছে, সে আকাম করছে, এই জন্য লঙ্কাকে বিপদে ফেলছে, আমি এসব করি না, আমি লঙ্কাকে বিপদে ফেলি না, আমি তার জন্য কেন মরবো, কেন দোষে পড়বো, এসব কথাবার্তা যে বলছে। বলছে তুমি যে ধর্মপদগামী, তুমি যে ধর্ম দেখাচ্ছ আমাকে, রাক্ষস রাজানুজ মানে রাক্ষস রাজার ছোট ভাই, রাক্ষস রাজার অনুজ অর্থাৎ রাবণের ভাই, তুমি যে আমাকে ধর্ম দেখাও, ধর্ম তো তুমিই মানো না, তুমি যে আমার ধর্ম দেখাইছো ধর্ম তুমি মানো না। কিভাবে মানো না? অর্থাৎ বিভীষণ নিজের কথায় নিজে আটকায় গেছে, বিভীষণ দেখাচ্ছে ধর্ম অথচ নিজে সে ধর্ম মানে না, মেঘনাদ তাকে আটকাই দিচ্ছে। খেয়াল করো পরের লাইনে, বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতের মধ্যে বিখ্যাত, কোন ধর্ম মতে কহ দাসে শুনি, কোন ধর্মের মধ্যে আছে তুমি আমাকে বলো। কি বলে দেখো, আটকাই দিছে। জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের সম্পর্ক, জাতি, এই সকলে দিলা জলাঞ্জলি, নিজের সম্পর্ক, গোষ্ঠীর সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, জাতির সম্পর্ক, সবকিছু তুমি জলাঞ্জলি জলাঞ্জলি দিছো, এটা কোন ধর্ম মতে আছে? তুমি যে আমার ধর্ম দেখাচ্ছ, ধর্ম তো তুমিই মানো না। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। কি একটা কথা বলছে, তুমি আমার শাস্ত্র দেখাও, আর শাস্ত্রের মধ্যে বলে গুণবান যদি পরজন, পর মানুষ যদি গুণবান হয়, গুণহীন স্বজন আপন জনের যদি গুণ নাও থাকে, তথাপি তারপরেও নির্গুণ স্বজন শ্রেয়, আমার নিজের স্বজন নিজের আত্মীয় গুণ না থাকলেও শ্রেয়, পর পর সদা, যে পর সে সবসময়ই পর। মেঘনাদ কি একটা ডেঞ্জারাস কথা বলছে দেখছো? বলছে তুমি আমার শাস্ত্র দেখাচ্ছ, তুমি আমার বুঝাইবা ধর্ম, তুমি তো ধর্ম মানো না, ধর্মে বলে আপন জনের গুণ না থাকলেও সেই শ্রেষ্ঠ। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, তুমি এই শিক্ষা কই পাইছো? উল্টা পাল্টা বোঝাচ্ছ আমাকে, কিন্তু বিধা গঞ্জি তোমাকে হুদায় আমি কি করছি, গঞ্জনা দিচ্ছি, গালাগাল দিচ্ছি। হেন সহবাসে যার সাথে তুমি থাকো, হে পিতৃব্য চাচা, বর্বরতা কেন না শিখিবে, অর্থাৎ তুমি যার সাথে মিশছো তারা তো জঙ্গলি, তুমি তো জঙ্গলিগিরি শিখবা। হেন সহবাসে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, তুমি যার সাথে মিশছো বর্বরতা শিখাই তো কথা। কারণ পরে লেনে বলছে গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, খারাপের সাথে যে চলে সে মানসিক ভাবে সেও খারাপ হয়ে যায়। কারণ তোমাকে এসব উপদেশ দিয়ে ধর্মের কথা তোমাকে দেখায় লাভ নাই, কারণ তুমি যার সাথে মিশছো খারাপ হয়ে যাবা, এটাই স্বাভাবিক। কারণ গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, খারাপের সাথে চললে মানুষ খারাপ হয়, এটাই স্বাভাবিক। এই ছিল কথা। তাহলে শাহিন ভাই একটা ছোট্ট ব্রেক দিতে চাই, আজানো হচ্ছে আমার এখানে, তাই না শাহিন হ্যাঁ ভাই? ভাইয়া দিয়ে, হ্যাঁ হ্যাঁ ভাই দিয়ে। হ্যাঁ, আসো আমার ভাইরা, আমরা এখানে তোমার কবিতা থেকে কিছু তথ্য দিয়ে রাখছি। আমি যেহেতু কবিতা পড়াইছি একদম লাইন টু লাইন ধরে ধরে, তাই না, এই তথ্য নিয়ে আর কথা বলার দরকার নাই, তথ্যগুলো তোমার জন্য আমি জাস্ট এখানে সাজানো আছে। তোমরা, হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে। ভাইয়া এরপর কি হয় ভাইরে, এরপরের এটা শুনতে যদি আজকে এত সময় গেছে, এরপর কি হয় তোমার আর জানা লাগবে না। শেষে এখানে লক্ষণ মেরে ফেলে, লক্ষণকে মেঘনাদ কি বলে, মেঘনাদকে লক্ষণ মেরে ফেলে ওই জায়গায়, মেঘনাদ বধ কাব্য অনুযায়ী আর কি, ঠিক আছে? ওখানে মেঘনাদ মারা যায় লক্ষণের হাতে, তোমার নির্দোষভাবে মারা যায়, এটা অনেক লম্বা কথা। এবং ভাইয়া শেষের লাইনটা আরেকবার, শেষের লাইনে বলছে গতি যার নিচস্ব দুর্মতি, যার নিচের সাথে নিচু মানুষের সাথে যে চলাফেরা করে তার মনও খারাপ হয়, সেও খারাপ হয়ে যায়, এই আর কি। আমার সাউন্ডটা কম লাগতেছে? আচ্ছা মাইকটা আমি বরাবরই রাখছি ভাইয়া, এখন মনে হয় ভালো লাগতেছে। না ভাইয়া সাউন্ড ঠিক আছে। আচ্ছা, অক্ষরবৃত্ত ছন্দ গদ্য ছন্দের আরেকটা রূপ, এ হচ্ছে কথা। আর যেটা হালকা রিভিউ দিতে পারবো না রে ভাই, সময় দেখছো, ঘড়ির দিকে তাকাইছো, এক কবিতা আমাদের শেষ করে দিছে। পুরো কবিতা যদি হালকা রিভিউ দিই তাহলে বলবো যে মেঘনাদকে মারার জন্য লক্ষণ গেছিল কোথায়, লক্ষণ গেছিল রক্ষপুরে অর্থাৎ নিকুম্বিরা যজ্ঞাগারের সামনে, আর তাকে নিয়ে গেছিল হচ্ছে তার চাচা
মানে মেঘনাদেরই চাচা, তার নাম বিভীষণ। তারপরে সেখানে সে বিভীষণকে দেখে টের পাওয়া যায় বিভীষণ বিশ্বাসঘাতকতা করেছে। চাচা আর ভাতিজার মধ্যে কথোপকথন হয়, ভাতিজা চাচাকে দায়ী করে বলে তুমি যেতে উচ্চ বংশের তোমার যে স্ট্যাটাস, তোমার এটা করা ঠিক হয় না, নিজের ভাতিজাকে মারার জন্য লোক ভাড়া করে আনছো, ঠিক করো নাই, তুমি এটা কেন করলা বলো। তখন বিভীষণ উত্তরে বলে আমি রাঘবের দাস, যেহেতু আমি রাঘবের দাস, ভগবানের পক্ষ ত্যাগ করে আমি আমার ভাইয়ের পক্ষে তোমার পক্ষে আসতে পারবো না। তখন মেঘনাদ এই কথা শুনে দুঃখ প্রকাশ করে বলে তুমি অনেকটা এমন কাজ করছো, আকাশের চাঁদ মাটিতে যেমন নাইমা আসে না, তুমি এরকম আকাশের চাঁদ কিন্তু মাটিতে নেমে আসছো। সিংহের সাথে শিয়ালের বন্ধুত্ব হয় না, কিন্তু তুমি সিংহ, তুমি শিয়ালের সাথে বন্ধুত্ব করছো। তুমি পরিষ্কার রাজহাঁস যেমন পরিষ্কার পানির রাজহাঁস শৈবালে যায় না, তুমি এমনটাই করছো, তুমি তাই গেছো। জঙ্গলিদের সাথে তুমি হাত মিলাইয়া আজকে আমার ভাতিজাকে, নিজের ভাতিজাকে মারার জন্য এখানে নিয়ে আসছো। তারপরে এই দোষ বিভীষণ এড়িয়ে যায়। বিভীষণ বলে আমার কোনো দোষ নাই, তোর বাপ যত দোষের মূল তত নষ্টের গোড়া, তার দোষ আর তার ভুল, তার অন্যায়ের কারণে আজকে লঙ্কা ডুবতেছে, লঙ্কা আক্রমণের শিকার হয়েছে, আমাকে দোষ দিয়ে লাভ নাই। আমি ধর্ম মানি, আমি ধর্মের বাইরে যেতে পারবো না, তোর বাপ পাপী। তখন মেঘনাদ বলে হ্যাঁ তুমি ধর্ম দেখাও, শাস্ত্র দেখাও। শাস্ত্র তো তুমিই মানো না, কারণ শাস্ত্র তো বলছে আপনজনের পক্ষে থাকতে, তুমি সেটা করোনি। তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না, তুমি এটা বলতে পারো না, তোমার শাস্ত্রে তুমি আমাকে দেখাচ্ছ, শাস্ত্রে তো তুমিই আটকা। বলে আবার মেঘনাদ নিজেকে নিজে বুঝাইছে না তোমার আবার কি শাস্ত্র দেখাই, তুমি কিসের কিসের শাস্ত্র বুঝবা, তুমি যে জঙ্গলিদের সাথে হাত মিলাইছো না, তুমি তাদের সাথে হাত মিলাই তুমিও খারাপ হয়ে গেছো, সুতরাং তোমাকে কথা বলে লাভ নাই। এবার কি রিভিউ হয়েছে? ঠিক আছে। রুশিলা মানে রাগ করছে আর কি, রুশিলা রাগ করছে, রাগ, রোষ উঠছে, রোষ, এটা হলো রাগ করছে। শ্রীলঙ্কাকে আসলেই দ্বীপ, হ্যাঁ আসলেই দ্বীপ। আচ্ছা ভাই আমরা শেষের দিকে চলে যাই, আসো। তোমাদেরকে প্রচুর ইনফরমেশন আমি দিছি কবিতার ভিতরে, এবং এখানে এগুলো তোমার হচ্ছে সাজায় দিয়ে রাখছি, আর কিচ্ছু না। সুতরাং এগুলো নিয়ে আর কথা বলবো না, যেহেতু এগুলো সাজানো আছে তোমার জন্য, তুমি খালি এগুলা খাবা আর গিলবা, খাবা আর গিলবা। কথা ক্লিয়ার হয়েছে? আর সব আমি বলেই দিছি তোমাকে। তারপরে আসো, এই যে এখানে দেওয়া আছে শব্দার্থ, যেগুলো তোমাকে হেল্প করবে টপিকটা আরেকটু বোঝার জন্য।